আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা আপনাদের সবার? সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। জ্যামিতিক আলোক বিজ্ঞান লেকচার নাম্বার 9। নিলয় দাস, নিষ্কৃতি, উম্মে হাবিবা, মিমি, শ্রাবন্তী, লামিয়া, ঋত্বিক, জান্নাত, হ্যালো সায়ন্তিকা, নিষ্কৃতি, ওকে ওকে, ইশরাত, ইফরাত, অনেক অনেক মানুষ, খাদিজা, নিঝুম, সানজিদা, রাফু, সুমনা, নিঝুম, সরি রাফিউ, মেহের, আমেনা। ওকে ওকে বস, হ্যাঁ আপনারা সবাই, আপনারাই সবাই, আপনাদের জন্যই তো সবাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে ফাইন, জয়েন করেন। একজন আবার আমার নাম লিখতেছে, যদিও আমার নাম ভুলভাল লিখতেছে। আমার নাম কেন ভুলভাল লিখবে মানুষজন? না লিখলে লিখবে না। ঠিক আছে, ওকে, রাফা, সঞ্জিদা রাফা, জি স্যার। স্যার আসেন, জয়েন করেন, জয়েন করেন, জলদি জলদি সবাই জয়েন করেন। আচ্ছা শাহেদ আহমেদ, দেখবো কি মিলে নাই, কি মিলাইতে পারস নাই, আমি বুঝলাম না। ঠিক আছে, এত সহজ অঙ্ক কি মিলাইতে পারছ না? যদি আমি আজকে হোমওয়ার্কটা নিয়ে আসি নাই, নিয়ে আসলে দুইটান দিয়ে করে দেওয়া যাইতো, বা করে দিব আর কি, সহজ তো। অনেকেই করছে, গ্রুপে দিছে, আমি দেখছি বেশিরভাগ মানুষজনের ঠিক আছে, এই জন্য আমি আর গেট ব্যাক করি নাই। ভাবছি সবাই পারতেছে, এত সহজ জিনিস। প্রথমে হচ্ছে উত্তল তলে আপতিত হয়েছে, পরে হচ্ছে অবতল তলে আপতিত হয়েছে। একবার মানুষটা মাছটাকে দেখছে, একবার মাছটা মানুষটাকে দেখছে। সো ওই সূত্র, মিউ টু বাই ভি প্লাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ওকে, করেছেন, অনেকে করেছেন, ভেরি গুড, ভেরি গুড। আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের লেকচার নাম্বার 9 আজকে, এবং আজকে বেসিক্যালি আমরা হচ্ছে লেন্স নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লেন্স, এবং আমরা এই আজকের লেকচার এবং আগামী দিনের লেকচার, এই দুই লেকচার মিলাই আমরা হচ্ছে লেন্স নিয়ে বেশ কিছু কথাবার্তা বলবো, এবং আমাদের লেন্স নিয়েই অনেক কথাবার্তা আছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা লুবা, লুবা আমি তোকে ক্লাসে প্রথম পাইছি বোধহয়, লাইভ ক্লাসে, আমার জীবন ধন্য হয়ে গেছে। তারপর তো টেক্সট দেখে আমার জীবন একদম হাহাকার হয়ে গেছে। ফিজিক্স তুই একেবারেই পারিস না, ধ্বংস। অন্য সাবজেক্টে 90% মার্কস প্লাস, মাশাআল্লাহ, খুবই ভালো কথা, কিন্তু ফিজিক্সে পাশ করাটাই টাফ হয়ে যায়। একটু গ্রুপে পোস্ট করেন, কথাবার্তা বলবো। আর আপনাদের কি আমার সাথে একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করার ইচ্ছা আছে কিনা? আমি যদি একটা টেলিগ্রাম গ্রুপ, আমি জানি না কেউ আছেন কিনা, যে ওই টেলিগ্রাম গ্রুপে আমরা একটু ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবো, বা অনেকে অনেক সময় হোমওয়ার্ক দেন, বা অনেকে হচ্ছে আমাকে গ্রুপে ট্যাগ দেন, মেনশন দেন, বা ইনবক্সে নক করেন। সো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে আমি হচ্ছে আপনাদেরকে গেট ব্যাক করতে পারি না বা বলতে পারি না। আমি ইনবক্স, মেসেঞ্জার, আমি ফেসবুক খুব কম চালাই ভাই, বিশ্বাস করেন। আমি নিতান্ত ঠেকায় না পড়লে আমি ফেসবুকে ঢুকি না। লাভ ইউ দাদা, আপনি প্রচন্ড মহান, তাইলে আমাকে একটু লাল চা খাওয়ান, আরো মহান হয়ে যান। ঠিক আছে, সো যেই জিনিসটা বলছিলাম সেইটা হচ্ছে যে যদি আমাদের এরকম একটা কমন টেলিগ্রাম গ্রুপ থাকে, সো এখানে আমরা একটু কাজের কথা বলতে পারবো, সুখ দুঃখের আলাপ আলোচনা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ, আচ্ছা দেখা যাক, দেখা যাক, হোয়াটসঅ্যাপ তো আবার গেঞ্জাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। শিখো গ্রুপ হবে না আমার পার্সোনাল গ্রুপ হবে? প্রথমে শিখর গ্রুপ হবে, তারপরে আমাদের সবার গ্রুপ হবে। প্রথমে শিখর গ্রুপ, ঠিক আছে, তারপরে আমাদের সবার গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, ওকে, হওয়া যাবে, হওয়া যাবে। চলেন আমরা একটু কথাবার্তা বলি। এখানে আবারও আপনাদের যে কম্বো অফারটা চলতেছে, লক্ষ্য জিপিএ 5 প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিশনের কোর্সগুলোর কম্বো অফার, এই কম্বো অফার এখনো ভ্যালিড আছে, এবং আপনারা 12,000 টাকা এনরোল করতে পারবেন। এবং আমি গোপন ভিত্তিতে খবর পাইছি, কোন কোন স্টুডেন্ট এই কোর্সে নাকি 11,500 টাকায়ও এনরোল করতেছে, 11,500 টাকায় এনরোল করে ফেলতেছে। তো এইটার ভিতর থেকে আরো 500 টাকা লেস হয়ে যাচ্ছে, কিভাবে কিভাবে জানি, আমি জানি না। সো 16780 তে কল দিবেন। ঠিক আছে, যে কোনো মুশকিল আসান করার জন্য কি করবেন, 16780 তে কল দিবেন এবং বলবেন আমার বন্ধুরা 11,500 এনরোল হয়েছে, আমিও হব, দিতে হবে, এক দফা এক দাবি, আমরা এনাম ভাইয়ের সৈনিক। ঠিক আছে, এই সব বলে টলে তারপর সিস্টেম করে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, হবে হবে হবে, সব হবে, সব হবে। ওকে ওকে, চলেন আমরা একটু সামনে আগাই। তো আমরা যেই জায়গাটা নিয়ে পড়াশোনা করছিলাম, এটা আমি জাস্ট একদম র্যান্ডম শুরুর আগ মুহূর্তে আঁকছি। সো এইটা আসেন, আসেন আসেন, হইতে হইছে, ধৈর্য ধৈর্য ধৈর্য। সো আসেন, আমরা এই সূত্রটা পর্যন্ত পড়ালেখা করছি, সেটা হচ্ছে যদি আমাদের একটা প্রতিসারক তল, একটা গোলীয় তল থাকে, এবং গোলীয় তলের দুই পাশে যদি দুই ধরনের মাধ্যম থাকে, মিউ ওয়ান যদি একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয়, মিউ টু যদি একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয়, মিউ ওয়ান যেই মাধ্যমে আছে
সেই মাধ্যমে যদি লক্ষ্য বস্তু থাকে এবং বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে গলীয় তলে পড়লো এবং ওই গলীয় তল থেকে আলোক রশ্মিটা আবার প্রধান অক্ষের উপর মিলিত হইলো, সো এইখানে হচ্ছে কি তৈরি হয়েছে, এইখানে হচ্ছে বিম্ব তৈরি হয়েছে। তাইলে এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, এই ফর্মুলা আমরা গতদিনই পড়ছি এবং এই ফর্মুলা নিয়ে একাধিক ম্যাথও সলভ করছি। তো এই ফর্মুলা মনে রাখার টেকনিকটা খুব সহজ, সেইটা হচ্ছে μ1 যেই পাশের প্রতিসরণাঙ্ক সেই পাশের দূরত্ব। আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি সূত্র মনে রাখার টেকনিক, μ1 যেই পাশের প্রতিসরণাঙ্ক সেই পাশের দূরত্ব, তাহলে μ1 ডিভাইডেড বাই হচ্ছে u প্লাস প্লাস এবার অপর পাশে চলে যায়, অপর পাশে কি আছে, অপর পাশে আছে হচ্ছে μ2, তাহলে μ2 যেই পাশে সেই পাশের দূরত্ব কত, μ2 যেই পাশের প্রতিসরণাঙ্ক সেই পাশের দূরত্ব হচ্ছে v, তাইলে আমি লিখবো হচ্ছে μ2 ডিভাইডেড বাই v সমান সমান হচ্ছে μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। এখানে μ1 μ2 এর পরিচয়টা ইম্পর্টেন্ট। μ1 μ2 টা কি, μ1 টা হচ্ছে আলো যেখান থেকে আসে, আলো যেখান থেকে আসে, আলো যেখান থেকে আসে, বা এইটাকে আমি আরেকটু সোবার বা সুন্দরভাবে কি বলতে পারবো, ভদ্র ভাষায় আমি বলতে পারবো হচ্ছে বস্তু যেখানে, আলো যেখান থেকে আসে বা বস্তু যেখানে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কত, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা হচ্ছে μ1। আর μ2টা কি, μ2টা হচ্ছে আলো যেখানে প্রবেশ করে, μ2টা কি, μ2টা হচ্ছে আলো যেখানে প্রবেশ করে, আলো যেখানে প্রবেশ করে। বা এইটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাইলে আমি কি বলতে পারবো, তাইলে আমি বলতে পারবো হচ্ছে বিম্ব যেখানে, বা সহজ কথায় দ্বিতীয় মাধ্যম প্রথম মাধ্যমও আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে একটু বক্রতার ব্যাসার্ধ আর কে নিয়ে কথাবার্তা ছিল, এই আর এর কথাবার্তা আশা করি আপনাদের মনে আছে। আরটা কি ছিল, আরটা ছিল হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ। তো এই যে বক্রতার ব্যাসার্ধটা আছে, যদি আলো উত্তল তলে গিয়ে আঘাত করে, এখানে কোন তলে আলো আঘাত করছে, আলো আঘাত করছে উত্তল তলে, আলো যদি উত্তল তলে আঘাত করে তাইলে বক্রতার ব্যাসার্ধটা হবে পজিটিভ, এবং আলো গিয়ে যদি পেটের ভিতরের ভাঁজে অর্থাৎ অবতল সাইডে যদি আলোক রশ্মি আপতিত হয় তখন বক্রতার ব্যাসার্ধটা কি হবে, তখন বক্রতার ব্যাসার্ধটা হবে হচ্ছে নেগেটিভ। বস্তু যেখানে মানে পর্যবেক্ষকের পাশের, বস্তু যেখানে সেটা তো বস্তু, পর্যবেক্ষক তো বিম্ব দেখবে তাই না, পর্যবেক্ষক তো বিম্ব দেখবে। তো তুমি এই পাশে পর্যবেক্ষক চিন্তা করতে পারো, যেই পাশে বিম্ব আছে সেই পাশে তুমি পর্যবেক্ষক চিন্তা করতে পারো। ঠিক আছে, প্রশ্নের প্রতিসরণাঙ্কের মান দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা গতকালকে অঙ্ক করছি, প্রতিসরণাঙ্কের মান দেওয়া ছিল না। তো এই, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তো আমাদের আজকে এইটা আমাদের মেইন পড়া না, আমাদের মেইন পড়া হচ্ছে এই সূত্রটাকে ধরে আমরা সামনের দিকে আগাবো। এবং আমরা আজকে কি করতে চাই, আমরা আজকে বেসিক্যালি হচ্ছে লেন্স নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই, লেন্স। তো আপনারা এইচএসসি তে থাকতে, এইচএসসি তে তো আপনারা এখন আছেন, সো এইচএসসি তে থাকতে আপনারা আলোর প্রতিসরণ পড়ছিলেন নিশ্চয়ই, আপনারা আলোর প্রতিসরণ নিশ্চয়ই পড়ছিলেন। আলোর প্রতিসরণ কি আমরা পড়ছি না? সো আলোর প্রতিসরণ পড়লে লেন্স সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে না, লেন্স আমরা কাকে বলি, লেন্স আমরা কাকে বলি, আমাকে একটু লেন্সের সংজ্ঞাটা লিখে বলেন দেখি, আমাকে একটু লেন্সের সংজ্ঞাটা লিখে বলেন দেখি, লেন্সের সংজ্ঞাটা কাকে বলে, হোয়াট ইজ লেন্স, লেন্স কি জিনিস, লেন্স কি জিনিস? আমার কাছে পড়ছিলি তাই, ওকে, তোরা ক্লাস 10-এ থাকতে আমার কাছে লেন্স পড়ছিলি, কি লক্ষ্য জিপিএ 5-এ পড়ছিলি নাকি? স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ভেরি গুড, ভেরি গুড, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, কিন্তু পুরোপুরি হয় নাই। স্বচ্ছ প্রতিসারক, হ্যাঁ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, দ্বিতলীয় প্রতিসারক মাধ্যম, ভেরি গুড, ভেরি গুড, দ্বিতলীয় প্রতিসারক। আচ্ছা, স্বচ্ছ কথাটা বলতে হবে, অস্বচ্ছ হইলে হবে না, দ্বিতলীয় স্বচ্ছ প্রতিসারক মাধ্যম।
সো এই যে দ্বিতলীয় বলতেছি, তার মানে কয়টা তল থাকতে হবে? দুইটা তল থাকতে হবে। আমাদের তল থাকা লাগবে কয়টা? তল থাকা লাগবে হচ্ছে দুইটা। এখন এই যে দুইটা তল, এই দুইটা তল সব সময় যে গোলীয় হইতে হবে এরকম না। দুইটা তল হইতে পারে যে দুইটাই গোলীয়, দুইটাই গোলীয় তল হইতে পারে, দুইটাই গোলীয় তল নিয়ে একটা লেন্স গঠন হইতে পারে। আবার এইরকম হইতে পারে যে একটা তল গোলীয়, একটা তল গোলীয় হইতে পারে, আবার হইতে পারে হচ্ছে একটা তল সমতল, একটা হচ্ছে গোলীয় তল, একটা হচ্ছে সমতল, এইরকমও হইতে পারে। সো যদি দুইটা গোলীয় তল নিয়ে আমি চিন্তা করি, এই একটা গোলীয় তল, এই একটা গোলীয় তল, তাহলে এইটা হচ্ছে এক ধরনের লেন্স। আবার এই চিন্তা করলাম একটা গোলীয় তল, এই হচ্ছে আরেকটা গোলীয় তল। সো এখানে কি, এখানে হচ্ছে দুইটাই হচ্ছে গোলীয় তল। এই জায়গায় আমি কি দেখতে পাচ্ছি? এই জায়গায় আমি দেখতে পাচ্ছি হচ্ছে দুইটাই হচ্ছে আমার গোলীয় তল। তো এই যে দুইটাই গোলীয় তল, এই হচ্ছে এক ধরনের লেন্স। আবার আরেক ধরনের লেন্সের কথা আমি বলছি, যে একটা হইতে পারে গোলীয় তল, আবার দুষ্টুমি করো কেন, একটা হইতে পারে হচ্ছে গোলীয় তল এবং আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে হচ্ছে সমতল। এরকম হইতে পারে যে সাপোজ এই হচ্ছে একটা গোলীয় তল এবং এই গোলীয় তলের সামনে কি আছে, এই গোলীয় তলের সামনে আছে হচ্ছে একটা সমতল। এই গোলীয় তলের সামনে কি আছে, এই গোলীয় তলের সামনে একটা সমতল আছে। আচ্ছা, ওকে। আবার এরকম হইতে পারে, ওরে দেখো না টেকনোলজিয়া, এই হচ্ছে একটা গোলীয় তল। তো এই গোলীয় তলের সাথে কি আছে, গোলীয় তলের সাথে আছে হচ্ছে একটা সমতল। তো এইটাও একটা লেন্স হইতে পারে, অনেক ধরনের লেন্স হইতে পারে। এই সবগুলা হচ্ছে বিভিন্ন ধরনের লেন্সের চেহারা। ঠিক আছে, উভাবতল, এই যে এইটা হচ্ছে উভাবতল, উভয় পাশ অবতল। আমরা কথা বলবো এগুলা নিয়ে, আমরা কথা বলবো এগুলা নিয়ে। আমার চশমাতে অবতল লেন্স, আমার চশমাতে অবতল লেন্স। ঠিক আছে, আচ্ছা। তো খেয়াল করি লেন্সের সংজ্ঞা কি বলছে, দুইটি গোলীয় বা একটি সমতল অথবা দুটি বেলনাকৃতি অথবা একটি বেলনাকৃতি একটি সমতল, মানে অনেক কিছু হইতে পারে। দুইটা গোলীয় হইতে পারে, একটা গোলীয় একটা সমতল হইতে পারে, দুইটা সিলিন্ড্রিক্যাল শেপ বেলনাকৃতির লেন্স হইতে পারে। বেলনাকৃতির লেন্স বেসিক্যালি আমরা সচরাচর দেখি না, আমাদের লাগে না। ঠিক আছে, আবার একটা বেলনাকৃতি একটা সমতল এরকমও হইতে পারে। কোনো সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে, তো এই হচ্ছে আমাদের মেইন কথা, যে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম এবং দুইটা তল। তো দুইটা তল থাকতে হবে। আমার কি লাগবে, আমার হচ্ছে দুইটা তল লাগবে, আমার দুইটা তল লাগবে। এই দুইটা তল একটা গোলীয় হইতে পারে, একটা সমতল হইতে পারে, দুইটাই গোলীয় হইতে পারে, দুইটা সিলিন্ড্রিক্যাল হইতে পারে, একটা সিলিন্ড্রিক্যাল একটা সমতল হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো এই সব কিছু, যে কোনো ধরনের লেন্স, এইটা 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 সবকিছু ওয়ান কাইন্ড অফ লেন্স। সো এই ধরনের লেন্স গুলা, মানে এই ধরনের যেই আলোক যন্ত্র বা এই ধরনের যেই ডিভাইস, সেটাকেই আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি হচ্ছে লেন্স। ঠিক আছে, আচ্ছা। সো উত্তল লেন্স আর অবতল লেন্স, এইখানে যেই সংজ্ঞাটা দেওয়া আছে উত্তল লেন্সের, আর এইখানে যেই সংজ্ঞাটা দেওয়া আছে অবতল লেন্সের, এই সংজ্ঞাটাকে আমার অনেক বেশি স্ট্যান্ডার্ড মনে হয় না। সংজ্ঞাটা একটু দেখেন, এটা বোধহয় বইয়ের সংজ্ঞা ডিরেক্ট উঠাই দেওয়া হয়েছে। উত্তল লেন্সে কি বলছে, যেই লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্ত সরু তাকে উত্তল লেন্স বলে। সো এইটা একরকম সংজ্ঞা, ঠিক আছে, কিন্তু আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, যেটা আমি মনে রাখবো, যে উত্তল লেন্স কি করে, সাধারণত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে। এই উত্তল লেন্সটা কি করে, উত্তল লেন্সটা, এটা কি কালারে লিখলে দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই উত্তল লেন্সটা হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে, একই বিন্দুতে মিলিত করে। তো এইটা হচ্ছে উত্তল লেন্সের বৈশিষ্ট্য। এই যে এইখানটায় খেয়াল করো, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আসলে এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে এক বিন্দুতে মিলিত করছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে অভিসারী লেন্স। অভিসারী মানে হচ্ছে একই বিন্দুতে মিলিত করা। অভিসার, এই যে কে জানি একদম ব্রিলিয়েন্ট, এটা কে রে, আই লাভ ইউ, সাদিকুর রহমান বোধহয়। সাদিকুর বলিস না,
হয় না, তোরা আছিস বলেই, তোরা না থাকলে কি যে হতো। আচ্ছা, সো উত্তল লেন্স কি করে? উত্তল লেন্স আলোক রশ্মিকে অভিসারী করে। অভিসারী মানে কি? মিলিত করে, একই বিন্দুতে মিলিত করছে। আরে বাবা, কি করছে? এই যে একই বিন্দুতে আলোক রশ্মিগুলোকে মিলিত করছে। তো এই যে একই বিন্দুতে মিলিত করার যেই টেন্ডেন্সি, এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে অভিসারী। এইটাকে বলে হচ্ছে অভিসারী। আর অবতল লেন্স কি করে? অবতল লেন্স হচ্ছে আলোক রশ্মিগুলাকে ছড়ায় দেয়, দূরে পাঠায় দেয়। মনে করেন প্রতিসরণের পরে এইরকম দূরে চলে যাইতে থাকে। দুইটা আলোক রশ্মি এই দূরে চলে যায়, দুইটা আলোক রশ্মি আরো দূরে চলে যায়, দুইটা আলোক রশ্মি আরো দূরে চলে যায়। তো সিচুয়েশনটা এরকম, এই যদি একটা বিন্দু হয়, এইখান থেকে একটা আলোক রশ্মি চলে গেল, এখান থেকে একটা আলোক রশ্মি চলে গেল, এই একটা আলোক রশ্মি চলে গেল, এই একটা আলোক রশ্মি চলে গেল। তো এই ধরনের অপারেশনকে আমরা কি বলি? এই ধরনের অপারেশনকে আমরা বলি হচ্ছে অপসারী করা, ছড়িয়ে দেওয়া, দূরে পাঠিয়ে দেওয়া, অপসারী করে। তো খেয়াল করেন অবতল লেন্স কি করছে? যেই লেন্সের, এটা খুবই লেম একটা সংজ্ঞা, যেই লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক মোটা হয় তাকে অবতল লেন্স বলে। কি ধরনের একটা মানে ফ্যাট শেমিং করতেছে লেন্সকে, বলে আমরা ফ্যাট শেমিং করতেছি, ঠিক আছে? এর বলে পেট মোটা, এর বলে মাথা মোটা। কি ধরনের একটা অদ্ভুত কথা। তো খেয়াল করেন, এটা আমার সংজ্ঞা না। আমার সংজ্ঞাটা কি? আমার সংজ্ঞা হচ্ছে এইটা। এই লেন্স সাধারণত একগুচ্ছ আলোক রশ্মিকে অপসারিত করে। একগুচ্ছ আলোক রশ্মিকে কি করে? একগুচ্ছ আলোক রশ্মিকে ও হচ্ছে অপসারিত করে, তার মানে হচ্ছে দূরে ঠেলে সরায় দেয়। তো এই হচ্ছে আমার উত্তল লেন্স এবং অবতল লেন্সের বেসিক বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এইখান থেকে আমরা লেন্স রিলেটেড কিছু বেসিক আইডিয়া পাইলাম। আমরা লেন্স নিয়ে আরো সামনে কথাবার্তা বলবো। লেন্সই আমাদের জীবন মরণ, কিন্তু এই লেন্স আমাদের জীবন মরণে যাওয়ার আগে আমরা আরেকটা ফাটাফাটি ইম্পর্টেন্ট সূত্র একটু দেখে নিব, যেইটাকে আমরা বলি হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সূত্র, বা এইটাকে বলে হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা, ঠিক আছে? লেন্স প্রস্তুতকারকের সূত্র, এবং এইটা আমাদের একটা জাতীয় সূত্র লেভেলের জিনিস। এইটা আমাদের একটা জাতীয় সূত্র লেভেলের জিনিস, ঠিক আছে? লেন্স প্রস্তুতকারকের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, এটা অ্যাকচুয়ালি আমাদের এফএফআই, এটা আমাদের ফাটাফাটি ইম্পর্টেন্ট লেভেলের জিনিস, ঠিক আছে? ওকে, আসেন আসেন আমরা লেন্স প্রস্তুতকারকের সূত্রটা একটু সবাই শিখে ফেলার চেষ্টা করি। তো কথা শুনেন, আমি আবারও এখানে একটা সূত্রের প্রমাণ করব। অবভিয়াসলি সূত্রের প্রমাণ আমাদের পরীক্ষায় আসবে না। তো এই সূত্রের প্রমাণ আপনি লিখবেন নাকি লিখবেন না, এটা আপনার প্রমাণ। অবভিয়াসলি তপন স্যার বা ইসাক স্যার বা সেলু স্যার যে কোনো স্যারের বইতে আছে। তো আপনি তুলতে পারেন, না তুললেও কোনো সমস্যা নেই। দয়া করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন, ঠিক আছে? এফএফআই হচ্ছে ফাটাফাটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাটাফাটি ইম্পর্টেন্ট কে কবিগুরু রবি ঠাকুর বলতেন এফএফআই। তোমাদেরকে হয়তো বলে নাই, কিন্তু আমার সাথে যখন কথা হয়েছে, আমরা তো পলাশির মোড়ে প্রায় দেখা করতাম, চা খাইতাম কবিগুরুর সাথে। তো এই আর কি, তখন থেকে আমি জানি। আচ্ছা, দুষ্টুমি করছি। ওকে, সবাই আগে দেখেন, ছবি আঁকবেন না। সবাই আগে দেখেন, ছবি আঁকবেন না, কারণ ছবিটা একটু বড় হবে এবং আমি ছবির মধ্যে অনেক কাহিনী টাহিনী করব। আমি ফার্স্টে একটা ছবি আঁকবো, তারপর সেই ছবিটাকে মুছে দিব, তারপর মুছে দিয়ে আবার কাহিনী করব। তো আমি আবারও বলতেছি যে ছবি আঁকার দরকার নাই, ছবি আঁকার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন, সবাই তাকায় দেখেন। সো আমরা কি করব? আমরা লেন্স প্রস্তুতকারকের সূত্র দেখব, এবং আমরা শুরু করব কোন জায়গা থেকে? আমরা শুরু করব যেটা আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে μ1/u প্লাস μ2/v সমান হচ্ছে μ2 মাইনাস, ও মা উপরে চলে যাচ্ছে, ছাদের উপরে চলে যাচ্ছে, যে কি একটা অবস্থা, ও ভাই ও বুক, কি একটা অবস্থা, যে μ1/u প্লাস μ2/v is equals to হচ্ছে μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। এই সূত্রের উপর বেস করে আমরা আমাদের কাজকর্মগুলা করব, ঠিক আছে? অলরেডি আমরা এই সূত্র পড়ে আসছি, জানি, ঠিক আছে? ওকে, আসেন আসেন, আমি ছবি আঁকতে মানা করছি, আগে একটু দেখে নেন
আগে একটু দেখে নেন, তারপরে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। বা চাইলে আপনার যদি মনে হয় আপনি বিলাসিতা করে 2টা ছবি আঁকবেন, যে ভাই আপনি 2টা ছবি আঁকবেন, আপনি অনেক জোশ স্টুডেন্ট, আপনি আঁকেন, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমি চিন্তা করলাম যে আমার এইখানটায় একটা গোলীয় তল আছে। আমি ফার্স্টে লেন্স এখনো বানাই নাই। লেন্সের জন্য তল লাগে কয়টা? লেন্সের জন্য তল লাগে হচ্ছে 2টা। লেন্সের জন্য কি লাগে? লেন্সের জন্য তল লাগে কয়টা? লেন্সের জন্য তল লাগে হচ্ছে 2টা। কিন্তু এইখানে তল কয়টা আপনি চিন্তা করবেন, শুরুতে আপনি একটা তল চিন্তা করবেন। শুরুতে আপনার তল কয়টা? শুরুতে আপনার তল হচ্ছে একটা, ঠিক আছে। তাহলে আমি চিন্তা করলাম, এই মনে করি এইটা হচ্ছে আমার একটা গোলীয় তল, এইটা হচ্ছে আমার একটা গোলীয় তল, এবং এই গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ, এই গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধটা কত? এই গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে R1। এই গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে R1, ঠিক আছে। কেউ ছবি আঁকলে নিজ দায়িত্বে আঁকেন, আমি পরে গিয়ে অনেক কিছু মুছে দিব। এখন আমি যা কিছু লিখতেছি সবকিছু মুছে দিব, সো বি ভেরি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। সাবধানে আঁকেন বা আঁকেন না, জাস্ট তাকায় দেখেন, সিনেমাটা দেখেন, সিনেমা 2 লাইনে শেষ হয়ে যাবে, সিনেমাটা ভালো লাগবে, সিনেমায় খুব ভালো বিনোদন আছে, ঠিক আছে। শাকিব খানের সিনেমা না যদিও। তো এই যে গোলীয় তলটা আছে, এই গোলীয় তলে আমি কি করলাম, প্রধান অক্ষের উপরে আমি একটা লক্ষ্য বস্তু রাখলাম। এইখানটায় আমি কি রাখছি? এইখানটায় আমি রাখছি হচ্ছে একটা লক্ষ্য বস্তু, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বাম পাশ আছে, এই বাম পাশে প্রতিসরণাঙ্ক কি? এই বাম পাশের প্রতিসরণাঙ্ক হচ্ছে μ1। এই বাম পাশের প্রতিসরণাঙ্কটা কি? এই বাম পাশের প্রতিসরণাঙ্কটাকে আমি ধরে নিলাম হচ্ছে μ1। আর এই যে ডান পাশ আছে, এই ডান পাশটা আপাতত কাঁচ হইতে পারে, পানি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আপনি ধরে নেন এই পাশের প্রতিসরণাঙ্কটা কত? এই পাশের প্রতিসরণাঙ্কটা হচ্ছে μ2। আচ্ছা, তাহলে এবার বস্তু থেকে কি হবে? বস্তু থেকে একটা আলোক রশ্মি, বস্তু থেকে একটা আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হইলো। আচ্ছা হ্যাঁ, বস্তু থেকে একটা আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হইতো। তো এটা যেহেতু একটা উত্তল লেন্স, তাইলে আলোক রশ্মি কি হবে? অভিসারী হবে, তার মানে প্রধান অক্ষের উপর এসে মিলিত হবে। সো ও এসে কি করলো? ও এসে এই প্রধান অক্ষের উপর মিলিত হইলো। তো এইটা হচ্ছে আমার প্রথম ঘটনা। তো এইখানে কি হয়েছে? এইখানে একটা বিম্ব গঠিত হয়েছে। তো এইখানে যে বিম্বটা গঠিত হয়েছে, এই বিম্বটা বেশ মায়াবী বিম্ব। আপাতত আমি এখানে শুধুই বিম্ব লিখছি, এবং আমি পয়েন্ট গুলাকে একটু নামকরণ করে ফেলি। যে ফার্স্ট অফ অল আমি কি দেখতে পাচ্ছি, আমি ধরে নিলাম যে এইখানটায় আমি কি বলবো, আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার লেন্সের, এইটাকে আমি কি বলবো, লেন্সের এইটাকে আমি বললাম হচ্ছে মেরু। এই হচ্ছে লেন্সের মেরু, এইটা হচ্ছে ও বিন্দু। সো এই ও থেকে বস্তু পর্যন্ত যেই দূরত্ব, সেই দূরত্বটা কি? সেই দূরত্বটা হচ্ছে বস্তুর দূরত্ব। আমি লিখলাম হচ্ছে ইউ। ও থেকে বস্তু পর্যন্ত দূরত্ব, সেটাকে আমি কি লিখবো? সেটাকে আমি লিখবো হচ্ছে ইউ। আর এই যে ও আছে, এই ও থেকে বিম্ব পর্যন্ত যেই দূরত্ব, সেই দূরত্বটাকে আমি কি লিখবো? সেই দূরত্বটাকে আমি ভি লিখতে চাই না, কারণ এইটা বেসিক্যালি আমার মেইন টার্গেট না। তো আমি এখানে একটা নতুন নাম দিলাম, কথার কথা আমি নাম দিলাম হচ্ছে ভি প্রাইম। কথার কথা আমি কি নাম দিলাম? ভি প্রাইম। আচ্ছা, এই বিন্দুটার আপনি একটা নামকরণ করতে পারেন, এই বিন্দুটার আপনি নাম দিতে পারেন, এইটা হচ্ছে পি বিন্দু। এবং এইখানটায় এই যে বিন্দুটা, বিম্বটা তৈরি হয়েছে, এই বিম্বটাকে আপনি বলতে পারেন হচ্ছে কিউ প্রাইম বিন্দু। তাহলে আমাদের এখানে একটাই গলীয় তল আমরা দেখতে পাচ্ছি, একটাই গলীয় তল আমরা দেখতে পাচ্ছি। সো এই গলীয় তলের এক পাশে আছে μ1, μ1 যেই পাশে, সেই পাশে আছে বস্তু, আর অপর পাশে আছে μ2, μ2 যেই পাশে, সেই পাশে আছে হচ্ছে বিম্ব। আচ্ছা, আর বক্রতার ব্যাসার্ধ কত? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে R1, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে R1। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমরা প্রথম তলের জন্য, প্রথম গলীয় তল আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে প্রথম গলীয় তল। তো প্রথম গলীয় তলের জন্য চিন্তা করো, আমাদের জন্য সূত্র কি? আমাদের জন্য সূত্র হচ্ছে μ1/u প্লাস μ2/v, μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। তাহলে প্রথম গলীয় তলের জন্য আমি লিখতে পারবো হচ্ছে
mu1 divided by u plus mu2 divided by, এখানে লিখছি হচ্ছে v প্রাইম, এখানে কি লিখছি, এখানে লিখছি হচ্ছে v প্রাইম, ঠিক আছে? কারণ দূরত্বটা এইটা আসলে ফাইনাল না, কারণ এইখানে আসলে বিম্বটা গঠিত হবে না, কারণ আমাদের তো লেন্স আঁকতে হবে। সো লেন্স আঁকলে বিম্বের অবস্থানটা পাল্টায় যাবে। আচ্ছা, সো mu1 by u plus mu2 by v প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে mu2 minus mu1 divided by হচ্ছে r1, mu2 minus mu1 divided by হচ্ছে r1। সো এইটা হচ্ছে প্রথম গলীয় তলের জন্য হিসাব, এটা হচ্ছে প্রথম গলীয় তলের জন্য হিসাব। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এইবার চলে আসি আমরা দ্বিতীয় গলীয় তলটা চিন্তা করব। সো দ্বিতীয় গলীয় তলটা যখনই চিন্তা করব, সবাই এবার একটু মনোযোগ দাও, যে এই যে আমরা এই বিন্দুটার যদি একটা নাম দেই, এই বিন্দুটার আমি কি নাম দিতে পারি? সাপোজ এই বিন্দুটার আমি নাম দিলাম হচ্ছে এস কিউ। এই বিন্দুটার আমি নাম দিছি কি? এই বিন্দুটার আমি নাম দিছি হচ্ছে এস কিউ। এখন একটু মনোযোগ দাও সবাই, এখানে আমার গলীয় তল কয়টা ছিল? এখানে গলীয় তল ছিল একটা। সো প্রতিসরণ কয়বার হয়েছে? প্রতিসরণ হয়েছে একবার। প্রতিসরণ কয়বার হয়েছে? লিখা লাগবে না, চুপ করে বসে থাকো না, এত কথা বলতেছো কেন? গলীয় তল কয়টা? গলীয় তল হচ্ছে একটা। প্রতিসরণ কয়বার হয়েছে? প্রতিসরণ হয়েছে একবার। কিন্তু আমি যদি এইখানে এখন, সবাই একটু মনোযোগ দেন, 2 নাম্বার একটা গলীয় তল বসাই, 2 নাম্বার একটা গলীয় তল বসাই, তাহলে কি আলোক রশ্মি যেই দিকে গেছে সেই দিকে কি সে আর যাবে? এই যে আলোক রশ্মিটা যেই দিক বরাবর চলে গেছিল, এই দিক বরাবর কি ও আর যাবে না যাবে না? আমাকে একটু বলো, ও কি আবার প্রতিসরণ হবে না? কারণ এইখানে আলোক রশ্মি এস কিউ প্রাইম, এই এস কিউ প্রাইম বরাবর সরাসরি আসছে কেমনে? এস কিউ প্রাইম বরাবর সরাসরি আসছে কারণ এইখানে বেসিক্যালি আলো সত্যি সত্যি চলে আসছে। কিন্তু যখনই আপনি হচ্ছে এইখানে দ্বিতীয় একটা তল বসাবেন, আপনি যখন এইখানে দ্বিতীয় একটা তল বসাবেন, তখন এই আলোক রশ্মিটা বেসিক্যালি এই বিন্দু পর্যন্ত আসতে পারবে না। এই আলোক রশ্মিটা এই বিন্দু পর্যন্ত আসতে পারবে না। আলোক রশ্মিটা চাইছিল, আলোক রশ্মিটা চেয়েছিল, যেটা তার আগের চাওয়া ছিল, যখন একটা তল থাকতো তখন সে এই বিন্দুতে গিয়ে পড়তো। কিন্তু এখন যেহেতু দুইটা তল হয়ে গেছে, সে আবার প্রতিসরিত হবে, এবং আবার প্রতিসরিত হয়ে ধরে নিলাম সে হচ্ছে এই রকম একটা বিন্দুতে আসছে। এই বিন্দুটার নাম দিলাম কি? এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ। এবং এই ও থেকে কিউ পর্যন্ত দূরত্বটা কি? ও থেকে কিউ পর্যন্ত দূরত্বটা হচ্ছে ভি। ও থেকে কিউ পর্যন্ত দূরত্বটা কি? ও থেকে কিউ পর্যন্ত দূরত্বটা হচ্ছে ভি। আচ্ছা, এখন আসেন, এখন আসেন, যখন আপনি শুধু প্রথম গলীয় তল চিন্তা করছিলেন, আপনি শুধু প্রথম গলীয় তল চিন্তা করছিলেন, তখন ইউ কি ছিল? বাস্তব। তখন ইউ কি ছিল? বাস্তব। মিউ1 কি ছিল? প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ভি প্রাইম কি ছিল? প্রথম প্রতিসরণের জন্য বিম্ব। এবং এই বিম্বটা শুরুতে কি ছিল? এই বিম্বটা শুরুতে বাস্তব ছিল। এই বিম্বটা শুরুতে কি ছিল? এই বিম্বটা শুরুতে বাস্তব ছিল, mu2 minus mu1 divided by r1। আচ্ছা, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো। পিছিয়ে যাস না কেন তুই? এই অবস্থা ছিল আমাদের, তাই না? এই পাশ পুরাটা কি ছিল? এই পাশ পুরাটা ছিল, এই পাশ পুরাটা ছিল mu2 প্রতিসরণাঙ্কের একটা তল। এই পাশে পুরোটা কি ছিল? mu2 প্রতিসরণাঙ্কের একটা তল। কিন্তু যখনই তুমি এই একটা নতুন একটা তল এঁকে দিছো, তখন কি আর বাইরে মিউ2টা আছে, নাকি মিউ2টা ঢুকে গেছে ভিতরে? মিউ2টা শুধু ভিতরে ঢুকে গেছে। আমাকে একটু বলেন তো, যখন আমি এই যে 2 নাম্বার তলটা ব্যবহার করছি, তখন তো বাইরের তল, বাইরের তলে তো আর এই মাধ্যম আর নাই। বাইরের তলে কি এই মাধ্যম আর আছে? বাইরের তলে কিন্তু এই মাধ্যম আর নেই। বাইরের তলে এই মাধ্যমটা আর নেই।
বাইরের তলে এই মাধ্যমটা আর নেই। এটা কি বুঝেন যে আমার যে বাইরের তল ছিল এই তলটা কিন্তু এখন নাই হয়ে গেছে, কারণ এইখানে তো আর এখন দ্বিতীয় মাধ্যম নাই। দ্বিতীয় মাধ্যম কোথায়? দ্বিতীয় মাধ্যম শুধুমাত্র হচ্ছে লেন্সের ভিতরে। দ্বিতীয় মাধ্যম কোথায়? দ্বিতীয় মাধ্যম শুধুমাত্র হচ্ছে লেন্সের ভিতরে। দ্বিতীয় মাধ্যম শুধুমাত্র হচ্ছে লেন্সের ভিতরে। বাইরে আবার কি হয়ে গেছে? বাইরে আবার হয়ে গেছে হচ্ছে μ1। কারণ বাইরে কি ছিল? বাইরে তো μ1 ছিল, বাইরে হচ্ছে μ1 ছিল। তাহলে μ2টা কি? μ2টা হচ্ছে শুধুমাত্র লেন্সের বৈশিষ্ট্য। তাহলে এইখানটায় আমি যে আলোক রশ্মিটা দেখছি সেটা বেসিক্যালি তো অদ্দূর যাবে না, ওর যাওয়ার ইচ্ছা ছিল কিউ প্রাইম পর্যন্ত, কিন্তু সে কিউ প্রাইম পর্যন্ত যাইতে পারে নাই। ওকে আমরা কি করছি? ওকে আমরা বাধ্য করছি একটা নতুন বিন্দুতে এসে পৌঁছানোর জন্য। তো এই হচ্ছে ওর সেই নতুন বিন্দুটা, যেটা হচ্ছে কিউ বিন্দু। এবং এই কিউ বিন্দুতে কি তৈরি হয়েছে? এই কিউ বিন্দুতে তৈরি হয়েছে চূড়ান্ত বিম্ব। কিউ বিন্দুতে কি তৈরি হয়েছে? কিউ বিন্দুতে তৈরি হয়েছে চূড়ান্ত বিম্ব। বুঝতে পারছি? আচ্ছা, এবারে আসো, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। এইবার আমরা দ্বিতীয় তলে কি হচ্ছে এখানে? দ্বিতীয় গোলীয় তলের জন্য আমি ইকুয়েশনটা লিখব। এইবার আমি হচ্ছে দ্বিতীয় গোলীয় তলের জন্য ইকুয়েশনটা লিখব। তো সবাই খেয়াল করেন, দ্বিতীয় গোলীয় তল। তো দ্বিতীয় গোলীয় তল যখন চিন্তা করতেছি তখন তলটা কোনটা? এই হচ্ছে আমার তল। তো এই তলের একটা বক্রতার ব্যাসার্ধ আছে। তো আমি ধরে নিলাম এই তলের বক্রতার ব্যাসার্ধটা কত? এই তলের বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে R2। এই তলের বক্রতার ব্যাসার্ধটা কত? এই তলের বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে R2। সো এই তলের বক্রতার ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে খেয়াল করেন এই তলের বক্রতার ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে দ্বিতীয় তলে কোনটাকে আপনি বস্তু হিসাবে কাজ করবেন? দ্বিতীয় তলে এই যে বিন্দুটা আছে কিউ প্রাইমে, যেই বিন্দুটা আছে সেই বিন্দুটা দ্বিতীয় তলের জন্য কি হবে? দ্বিতীয় তলের জন্য সে অবাস্তব বস্তু হিসেবে কাজ করবে। দ্বিতীয় তলের জন্য কি হিসেবে কাজ করবে? অবাস্তব বস্তু হিসেবে কাজ করবে। কেন অবাস্তব বস্তু? কারণ কিউ প্রাইমে কিন্তু আসলে প্রথম গোলীয় তলের জন্য বিম্ব গঠিত হয়েছিল। কার জন্য বিম্ব গঠিত হয়েছিল? প্রথম গোলীয় তলের জন্য। এবং প্রথম গোলীয় তলের জন্য বিম্বটা কি ছিল? বাস্তব। কিন্তু যখনই দ্বিতীয় গোলীয় তলটা এঁকে ফেলছি তখন কিন্তু কিউ প্রাইম পর্যন্ত আলোক রশ্মি আর পৌঁছায় নাই। আলোক রশ্মি কিউ প্রাইমের বদলে কিউতে এসে মিলে গেছে। তাহলে যাওয়ার কথা ছিল কোথায়? কিউ প্রাইমে। যাওয়ার কথা ছিল কোথায়? কিউ প্রাইমে। কত দূরে? ভি প্রাইম দূরে। তো আমাকে একটু বলেন তো, এই ভি প্রাইমটা কোন মাধ্যমে ছিল? μ1 মাধ্যমে ছিল নাকি μ2 মাধ্যমে ছিল? আমাকে একটু এইটা বলেন। এইটা আসলে উপরের সূত্র দেখলেই বলতে পারবেন, তাও জাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন। এই যে ভি প্রাইম দূরত্বটা ছিল, দূরত্বটা কিন্তু মিশা হয়ে যাচ্ছে না, জাস্ট দূরত্বটা আগে বাস্তব ছিল, এখন অবাস্তব হয়ে যাবে। সো ভি প্রাইমটা কোথায় ছিল? ভি প্রাইমটা ছিল কিন্তু μ2 মাধ্যমে। কিন্তু প্রথম তলে কি হয়েছিল? প্রথম তলে বিম্ব কি ছিল? প্রথম তলে বিম্বটা বাস্তব ছিল। তো যেহেতু প্রথম তলে বিম্বটা বাস্তব ছিল, সুতরাং প্রথম তলে বিম্বটা যদি বাস্তব থাকে, সুতরাং আমাদের এই জায়গায় ভি প্রাইম কি ছিল? ভি প্রাইম ছিল পজিটিভ। ভি প্রাইম কি ছিল? ভি প্রাইম ছিল পজিটিভ। কিন্তু এইখানে তো আসলে এইটা একটা অবাস্তব বিম্ব। এই কিউ প্রাইমটা কি? কিউ প্রাইমে ভি প্রাইম দূরত্বে একটা অবাস্তব বিম্ব তৈরি হয়েছে। তাইলে ভি প্রাইমটা হচ্ছে μ2 মাধ্যমে অবাস্তব বস্তু। μ2 মাধ্যমে, এই যেখানে বলাই আছে μ2 মাধ্যমে কি? μ2 মাধ্যমে ও হচ্ছে একটা অবাস্তব বস্তু। সো μ2 মাধ্যমে যদি অবাস্তব বস্তু হয়, তাহলে আসেন আমরা দ্বিতীয় গোলীয় তলের জন্য ইকুয়েশন লিখতে পারবো। আর ভিটা কোন মাধ্যমে আছে? কিউ বিন্দুটা। কিউ বিন্দুটা এখন কোন মাধ্যমে আছে? কিউ বিন্দুটা এখন μ1 মাধ্যমে আছে। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে
যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের দূরত্ব। তাহলে μ2 ডিভাইডেড বাই v প্রাইম, μ2 ডিভাইডেড বাই v প্রাইম প্লাস μ1 ডিভাইডেড বাই এই দূরত্বটা কত v, μ1 ডিভাইডেড বাই v সমান সমান হচ্ছে শেষ মাধ্যম কোনটা? শেষ মাধ্যম হচ্ছে 1। শেষ মাধ্যম কোনটা? 1। আদি মাধ্যম কোনটা? 2। কারণ কিউ প্রাইম ছিল বস্তু, কিউ প্রাইম হচ্ছে বস্তু, তাহলে এইটা হচ্ছে আদি। তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই r2। এই দুটো ইকুয়েশন বুঝছেন কিনা বলেন? এই দুটো ইকুয়েশন বুঝছেন কিনা বলেন? জলদি জলদি। এই দুটো ইকুয়েশন বুঝতে পারছেন কিনা বলেন? কুইক কুইক কুইক। তাহলে এই দুটো ইকুয়েশন বললে বেসিক্যালি আমাদের জীবন অনেক সুন্দর হয়ে গেছে, আমরা অনেক কিছু আবিষ্কার করে ফেলবো এখান থেকে। হ্যাঁ, কি হয়েছে? না, বেসিক্যালি আমাদের যখন আমরা উভ উত্তল লেন্স যখন ব্যবহার করি, উভ উত্তল লেন্স যখন তুমি ব্যবহার করবা তখন আসলে এইভাবেই প্রতিসরিত হবে। ঠিক আছে, তুমি খেয়াল করো, তুমি তো এই ভিতরের তলেই ছিলা, ভিতর পুরোটা কি ছিল? কাঁচ ছিল। তো এইখান থেকে বেসিক্যালি তোমার প্রতিসরণটা, মানে তুমি যেটা চিন্তা করতেছো ওইটা হচ্ছে একটা সিঙ্গেল তলের জন্য, তুমি একটা সিঙ্গেল তলের জন্য চিন্তা করতেছো, কিন্তু এখানে আমাদের তল কয়টা? এখানে আমাদের গোলীয় তল কিন্তু দুইটা। সো আমরা গোলীয় তলের ফাইনাল ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা দুইটা লাইন পাইছি। লাইন দুইটা কি কি? আমি যদি একটু লাইন দুইটাকে কপি পেস্ট করে নেই, যে এই হচ্ছে আমার লাইন দুইটা, আমি কপি করলাম, কপি করে আমি পরের পেজে গেলাম, ধ্বংস করছি আমি। সো এই হচ্ছে আপনার দুইটা ইকুয়েশন আসছিল। সো এইটাকে আপনি দেন হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এইটাকে আপনি দেন হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার কিচ্ছু করা লাগবে না। ও, শেষ হয় নাই, শেষ হয় নাই, শেষ হয় নাই। আমরা একটা ছোট্ট জিনিস মিস করছি না? দেখেন দেখি, এই যে সেকেন্ড ইকুয়েশনটা লিখছি, সেকেন্ড ইকুয়েশনে সবকিছু ঠিক আছে না কোনো গ্যাঞ্জাম আছে? সেকেন্ড ইকুয়েশনে সবকিছু ঠিক আছে নাকি গ্যাঞ্জাম আছে? সেকেন্ড ইকুয়েশনটা চিন্তা করেন, আমি পুরোটা আরেকবার বলে দিব। পি কিউ দুইটাই কি বস্তু? না, কিউতে হচ্ছে বিম্ব, কিউতে হচ্ছে চূড়ান্ত বিম্ব, কিউতে হচ্ছে চূড়ান্ত বিম্ব বা অ্যাকচুয়াল বিম্ব আর কি। কিউতে হচ্ছে চূড়ান্ত বিম্ব। না, R2 মাইনাস হবে সেদিকে আমি যাইতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে এই যে ভি প্রাইমটা দেখতে পাচ্ছেন, এই ভি প্রাইমটা কোথায়? এই ভি প্রাইমটা হচ্ছে এই দূরত্বটা। ঠিক আছে, মেরু থেকে বা লেন্সের মধ্যবিন্দু থেকে এটা হচ্ছে ও কিউ প্রাইম পর্যন্ত দূরত্ব। সো এই দূরত্বটা কি বাস্তব দূরত্ব নাকি এই দূরত্বটা অবাস্তব দূরত্ব? বাস্তব বস্তুর দূরত্ব নাকি অবাস্তব বস্তুর দূরত্ব? অবাস্তব বস্তুর দূরত্ব না? কিউ প্রাইম বিন্দুতে যেই বিম্বটা ছিল প্রথম তলের জন্য, প্রথম তলের জন্য এই বিম্বটা বাস্তব ছিল, কিন্তু দ্বিতীয় তল আসার কারণে এই বিম্বটাই বেসিক্যালি অবাস্তব বস্তুতে পরিণত হয়েছে। সো অবাস্তব বস্তু যদি হয়, অবাস্তবের জন্য আমরা কি সামনে একটা মাইনাস চিহ্ন লিখবো না? অবাস্তবের জন্য আমরা কি সামনে একটা মাইনাস চিহ্ন লিখব? অবাস্তবের জন্য আমরা সামনে একটা মাইনাস চিহ্ন লিখব। সো এই মাইনাস চিহ্নটাই আমাদের মিসিং ছিল। সো এই মাইনাসটা ধরে আমরা যদি একটু পরের পেজে চলে আসি, এই হচ্ছে মাইনাসটা ধরে পরের পেজে চলে আসলাম। আচ্ছা, এইবার এখানে কাহিনী খুব সিম্পল। আপনি 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনকে আপনি যদি যোগ করে দেন, তো 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনকে যদি আপনি যোগ করেন তাহলে μ1/u,
তাহলে খেয়াল করি আমি μ1 ডিভাইডেড বাই ইউ প্লাস μ1 বাই ভি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি μ1 ডিভাইডেড বাই ভি। আর এইখানটায় খেয়াল করো দেখি, এইখানটায় খেয়াল করো দেখি μ2 বাই ভি প্রাইম এবং মাইনাস μ2 বাই ভি প্রাইম। তাইলে এই দুইটা টার্ম কি একটা আরেকটা কাটাকাটি হয়ে যায়? এই দুইটা টার্ম কি হবে? এই দুইটা টার্ম একটা আরেকটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে দুইটা টার্ম যদি একটা আরেকটা আমি কাটাকাটি করে দেই, তাহলে এইখান থেকে আমি কি কাজটা করতে পারবো? এইখান থেকে আমি যেই কাজটা করতে পারবো, ও তো এইখান থেকে আমি যদি সামনে আগাই তাহলে এই পাশে আমি কি লিখতে পারবো? এই পাশে আমি লিখতে পারবো হচ্ছে μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই হচ্ছে r1 প্লাস μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই হচ্ছে r2। এইটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, ধৈর্য ধরো, বুঝাই দিব। ধৈর্য ধরো, বুঝাই দিব। আগে সূত্রের ফাইনাল লাইন পর্যন্ত আসি, তারপরে বুঝাই দিচ্ছি কারো কোনো কনফিউশন থাকলে। ঠিক আছে, ছবি এঁকে আরেকবার পুরোটা বুঝাই দিব। তাহলে এইবার আসেন, আমাদের নর্মালি আমরা কোথায় থাকি? নর্মালি তো আমরা থাকি হচ্ছে বায়ু মাধ্যমে। নর্মালি আমরা কই থাকি? নর্মালি আমরা থাকি হচ্ছে বায়ু মাধ্যমে। সো আমরা যদি বায়ু মাধ্যমের কথা চিন্তা করি, আমরা যদি চিন্তা করি বাইরে এখানে আছে বায়ু এবং বাইরে এখানে আছে বায়ু। তো আমি যদি বায়ু মাধ্যম চিন্তা করি, তাহলে বায়ু মাধ্যমের জন্য μ1 এর ভ্যালু কত? μ1 এর ভ্যালু হচ্ছে 1। বায়ু মাধ্যমের জন্য μ1 এর ভ্যালু কত? 1। এবং ভিতরে কি আছে? ভিতরে আছে একটা লেন্স। লেন্সের প্রতিসরণাঙ্ক কত? μ2। সো এই যে লেন্স আছে, এই লেন্স কাঁচের তৈরি হইতে পারে, পানির তৈরি হইতে পারে, গ্লিসারিনের তৈরি হইতে পারে, যে কোনো কিছুর তৈরি হইতে পারে। সো লেন্সের প্রতিসরণাঙ্ক বা লেন্সের উপাদানের এইটাকে বললাম হচ্ছে μ2। এই μ2 সমান কত? μ2 সমান নাম দিলাম হচ্ছে মিউ। তাহলে বায়ুর জন্য কত? μ1। μ1 এর ভ্যালু হচ্ছে 1, আর লেন্সের উপাদানের জন্য μ2 এর ভ্যালু হচ্ছে মিউ। তাহলে এই দুটা ভ্যালু যদি এবার আমি একটু পুট করি, তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। এইটা সমান সমান, তাহলে এইখানে কি লিখতে পারবেন? এইখানে লিখতে পারবেন হচ্ছে মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1 প্লাস 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই r2। এইটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এইটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। সবাই আসতে পারছেন? সবাই আসতে পেরেছেন এইটুকু পর্যন্ত? সবাই যদি এইটুকু পর্যন্ত আসতে পারি, তাহলে এইখান থেকে আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে 1/v প্লাস 1/u, যেটা যেখানে ছিল সেখানেই থাকলো। বা এইখান থেকে লিখতে পারবো 1/u প্লাস 1/v সমান সমান, এখানে কি আছে? মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1। এখানে আছে 1 মাইনাস মিউ। সো একটা কিছু কমন নিলেই তো হয়ে যায়। সো একটা কিছু আপনি একটা মাইনাস সাইন কমন নিয়ে ফেলেন, তাইলে আপনি এখান থেকে লিখতে পারেন মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1। এখান থেকে একটা মাইনাস কমন নেন, তো এখানে লিখলাম মাইনাস, এই প্লাসের জায়গায় কি লিখছি? মাইনাস। তাহলে মাইনাস লিখলে কি লিখতে পারবো? মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r2। বা এইখান থেকে 1/u প্লাস 1/v সমান সমান মিউ মাইনাস 1টা কমন নাও, তাহলে মিউ মাইনাস 1 কমন নিলে লিখা যাবে 1/r1 মাইনাস 1/r2। বা এইখান থেকে 1/u প্লাস 1/v, 1/u প্লাস 1/v সমান আমরা কি জানি? 1/f, জাতীয় সূত্র। সো এই 1/f ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সো এই হচ্ছে আমাদের
লেন্স প্রস্তুতকারকের সূত্রের প্রথম একটা বেসিক চেহারা, আরো চেহারা আছে বাট আমরা সামনে গেলে দেখবো, বাট এইটা ফার্স্ট চেহারা, লেন্স মেকার্স ফর্মুলা, লেন্স প্রস্তুতকারকের সূত্র, লেন্স প্রস্তুতকারকের সূত্র। সো এই হচ্ছে আমাদের মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট সূত্র, মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট সূত্র। সো 1/v প্লাস 1/u সমান 1/f বসাই দিছি, মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, হ্যাঁ সূত্র মুখস্থ করলেই হবে, কিন্তু সূত্রের ব্যাখ্যা বিশ্লেষণ ঠিকঠাক মতো মনে রাখেন, সূত্রের প্রমাণ এমনি তো আমাদের পরীক্ষায় আসবে না। আচ্ছা, মিউ টু সমান মিউ ধরে নিছি বস, মানে আমার তো মিউ ওয়ান এর ভ্যালু 1 হয়ে গেছে, সো মিউ টু এর ভ্যালু আমি মিউ বলছি, সেটা যে কোনো কিছু মিউ হয়ে গেছে, যে কোনো মিউ। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কাহিনী শেষ হয় নাই, কাহিনী আরো বাকি আছে। সেটা হচ্ছে সারা জীবন, সারা জীবন আপনার মিউ ওয়ান এর ভ্যালু 1 হবে তার তো কোনো গ্যারান্টি নাই। সারা জীবন আপনার মিউ ওয়ান এর ভ্যালু 1 হবে তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। সো তার যদি কোনো গ্যারান্টি না থাকে, এই যে লেন্স প্রস্তুতকারকের সূত্র, এই সূত্রটাকে বেসিক্যালি আমরা এই রকম একটা চেহারা দিয়ে লিখব, সেইটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু। এইবার আসেন, এইবার আসেন আমরা স্নেলের সূত্র থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত যত জায়গায় আমরা মিউ লিখছি, যত জায়গায় আমরা মিউ লিখছি, সবখানে আমরা মিউকে কি বলছি? সবখানে আমরা মিউকে বলছি হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাই বলছি না? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এইটাই তো ছিল আমাদের প্রতিসরণাঙ্কের মিনিং, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সো যখন আপনি আসলে এই লেন্স প্রস্তুতকারকের সূত্রটা পড়বেন, এইখানে একটু পরিচয়টা পাল্টে যাবে। এইখানে আপনি লিখবেন হচ্ছে, এইখানে আপনি লিখবেন হচ্ছে মিডিয়াম মিউ লেন্স। এটার মানে কি বলে দিচ্ছি, মিডিয়াম মিউ লেন্স, এরপরে যা আছে তা, তার মানে মিউ, মিউ মাইনাস 1, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সো এই যে লাইনটা লিখছি, এই লাইনটাকে আমি যদি আর একটু ডিসাইফার করি, তাহলে আমি বলতে পারবো হচ্ছে, বা এইখানে এইটা লিখলেও চলে, না লিখলেও সমস্যা নেই, কারণ 1/v প্লাস 1/u সমান 1/f আপনারা জানেন, এইটা সমান সমান। সো এই যে মিডিয়াম মিউ এল, এইটা মানে হচ্ছে মিউ অফ এল ডিভাইডেড বাই মিউ অফ মিডিয়াম মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সো এই হচ্ছে আমাদের লেন্স প্রস্তুতকারকের সূত্রের দা আলটিমেট চেহারা, এই হচ্ছে আমাদের লেন্স প্রস্তুতকারকের সূত্রের ফুল অ্যান্ড ফাইনাল চেহারা। এইটা মনে রাখলেই আমাদের একদম বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে মনে রাখেন মিউ অফ এল কি, মিউ অফ এল হচ্ছে লেন্সের উপাদানের, লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, এবং মিউ অফ মিডিয়াম সমান হচ্ছে মাধ্যমের, বা আরো স্পেসিফিকলি বলি চারপাশের, চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? R1 মানে প্রথম মাধ্যমের প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ, R2 মানে হচ্ছে দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ। R1 কি? R1 হচ্ছে প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ, R2 হচ্ছে
দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ। অজস্রবার বলছি, আরো একবার বলে দিচ্ছি, যদি উত্তল তল হয়, যদি উত্তল তল হয় তাহলে আর হবে পজিটিভ, মানে আলোক রশ্মি যদি উত্তল তলে হিট করে দ্যাট মিনস সিনারিও যদি হয় এরকম, আর আলোক রশ্মি যদি অবতল তলে হিট করে, আলোক রশ্মি যদি অবতল তলে হিট করে তাইলে বক্রতার ব্যাসার্ধ হবে নেগেটিভ। উত্তল তলে হিট করলে বক্রতার ব্যাসার্ধ পজিটিভ, অবতল তলে হিট করলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে নেগেটিভ। এম মানে হচ্ছে মাধ্যম, মিডিয়াম। এম মানে হচ্ছে মিডিয়াম, মাধ্যমের উপাদানের প্রতিসরণাঙ্ক, মাধ্যমের উপাদানের প্রতিসরণাঙ্ক। বুঝতে পারছি? আচ্ছা, তো বেসিক্যালি এই সূত্র জানলেই আমাদের চলবে। সূত্রের প্রমাণ আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না। তো সূত্রের প্রমাণ আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না, এই সূত্র জানলে আমাদের চলবে। সূত্রের প্রয়োগ জানা লাগবে আমাদের, ঠিক আছে? আর এইটা বেসিক্যালি একদম মানে ছোটদের সূত্র আর কি। এখানে যেই সূত্রটা লেখা আছে এটা সরাসরি ছোটদের সূত্র। 1/f ইকুয়ালস টু μ1 মাইনাস μ-1 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে? আচ্ছা, ওকে। 9-10-এ অনেক কিছু থাকতো বস, 9-10-এ অনেক কিছু থাকতো, এখন এই অনেক কিছুর গল্প কি আজকে বলে লাভ আছে? R1 R2 কি লেখা আছে? আর তুমি বোধহয় গত দিনের ক্লাসটা করো নাই। আচ্ছা, বিম্ব বাস্তব অবাস্তবের এই মুহূর্তে খুব বেশি দরকার নাই বোধহয়। তুমি একটু রেকর্ডিংটা দেখো, লাগলে আমি বুঝাই দিব, বাট আমার মনে হয় না যে ওইটা খুব বেশি তোমার দরকার আছে। রেকর্ডিংটা একবার দেখলেই আশা করি বুঝবা। তারপরও মানে আমাকে যখন কেউ এভাবে বলে আমার আবার মন খুব নরম, সেই নরম মনের জন্য আমি কি করব। এই হচ্ছে আমার প্রথম তল। তো এই প্রথম তলে আলোক রশ্মি গেছে, এই পাশে ছিল μ1 আর এই পাশে পুরাটা ছিল হচ্ছে μ2। ঠিক আছে? তো এই আলোক রশ্মিটা গিয়ে কি করছে, এই আলোক রশ্মিটা গিয়ে এইখানে এসে পড়ছে। তো এইখানে কি তৈরি করছে, এইখানে বেসিক্যালি একটা বাস্তব বিম্ব তৈরি করছে। বাস্তব বিম্ব কার জন্য তৈরি করছে? প্রথম তলের জন্য। বাস্তব বিম্ব কার জন্য তৈরি করছে? বাস্তব বিম্ব তৈরি করছে হচ্ছে প্রথম তলের জন্য। তো এটা একটা বাস্তব বিম্ব। কিন্তু যখনই তুমি মাঝখান দিয়ে কি করছো, বর্ডার করিয়ে রে, বর্ডার করিয়ে রে, তুমি মাঝখান দিয়ে আরোগ্য তল বয় দিওস, মানে তুমি এখান থেকে দ্বিতীয় একটা তল বসিয়ে দিয়েছো। সো এইটা হচ্ছে সেকেন্ড সারফেস। তো এই সেকেন্ড সারফেসটা বসানোর কারণে আলোক রশ্মি এখন আর সরাসরি তো এই বিন্দুতে যায় মিলতে পারে নাই। আলোক রশ্মি কি সরাসরি ওই বিন্দুতে যায় মিলতে পারছে? না, মিলতে পারে নাই। এইটুক পর্যন্ত আসছে, এইটুক পর্যন্ত এসে দেখে আরে সামনে তো আবার প্রতিসরণ, তাহলে তো আমি এখানে যাইতে পারবো না, তাহলে আমি এবার এই দিক দিয়ে চলে যাই। সো এই যে বাস্তব বিম্বটা ছিল, এই বাস্তব বিম্বটা দ্বিতীয় তলের জন্য, দ্বিতীয় তলের জন্য এইটা হয়ে গেছে হচ্ছে অবাস্তব বস্তু। দ্বিতীয় তলের জন্য এটা কি হয়ে গেছে? দ্বিতীয় তলের জন্য এটা হয়ে গেছে হচ্ছে অবাস্তব বস্তু। বুঝতে পারছি বস? বুঝতে পারলে খুব ভালো, শর্টকাট এটা নিয়ে বুঝাই দিলাম। আর না বুঝতে পারলে খুব বেশি মন খারাপ করেন না, রেকর্ডেড লেকচার একবার দেখেন, আশা করি বুঝবেন, আশা করি বুঝবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লেন্স প্রস্তুতকারকের সূত্র। আমরা প্রচুর জ্ঞান অর্জন করে ফেলেছি। এত জ্ঞান নিয়ে যে আমরা কি করব ব্রো? চলেন ব্রো আমরা একটা অঙ্ক করি। জ্ঞান ধুয়ে কি আমরা পানি খাবো নাকি? সো এই হচ্ছে আমার একটা গোলীয় তল, আর এই আমি চিন্তা করলাম আরেকটা গোলীয় তল। তো দুইটা গোলীয় তল আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর চাকুম চাকুম করে। তো এই গোলীয় তলটার একটা ব্যাসার্ধ আছে, এই গোলীয় তলটারও একটা ব্যাসার্ধ আছে। সো এই গোলীয় তলটার ব্যাসার্ধ কত? ধরে নিলাম এই গোলীয় তলটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার।
এই গোলীয় তলটার ব্যাসার্ধ কত? এই গোলীয় তলটার ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, খুব ভালো কথা। সো আপনাকে বলেছে, আপনাকে কি বলেছে? আপনাকে বলেছে যে এই যে দুইটা গলীয় তল, এই দুইটা গলীয় তল মিলে কি করছে? এই দুইটা গলীয় তল মিলে ওরা একটা লেন্স তৈরি করছে। সো লেন্সটা কি তোমরা দেখতে পাচ্ছ বাবুরা? লেন্সটা কোথায়? লেন্সটা বেসিক্যালি হচ্ছে এইটা। এই হচ্ছে আমার সেই মিষ্টি করে লেন্সটা, যদিও বেশি মিষ্টি ডায়াবেটিস হয়ে গেল। ডায়াবেটিস হওয়া যাবে না, হ্যাঁ, তো রেটটা একদম ধ্বংস করে দিবে। সো এই হচ্ছে আমার সেই মিষ্টতায় ভরা লেন্সটি, কমলা রঙের। এই হচ্ছে আমার সেই কমলা রঙের মিষ্টি ভরা লেন্সটি। আচ্ছা, সো বলছে এবার এই লেন্সের সামনে, এই লেন্সের সামনে, এই লেন্সের সামনে তার প্রধান অক্ষ বরাবর আমি বলে দিলাম যে কত 50 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্য বস্তু রাখা আছে। ওরে বাবা, কোথায় রাখা আছে বস্তু? বস্তু রাখা আছে হচ্ছে 50 সেন্টিমিটার দূরে। এই দূরত্বটা কত বলে দিছে? এই দূরত্বটা বলে দিছে হচ্ছে 50 সেন্টিমিটার। এই দূরত্বটা বলে দিছে হচ্ছে 50 সেন্টিমিটার। আপনাকে বলে দিছে এই যে লেন্সটা তৈরি হয়েছে, এই লেন্সটা কিসের তৈরি? আমাদের জন্য জীবন প্রথমে একটু সহজই রাখলো, আমাদেরকে বলল এই লেন্সটা হচ্ছে একটা কাঁচের তৈরি লেন্স, এবং কাঁচের প্রতিসরণাঙ্ক কত এটা বলে দিবে না, মনে রাখবো কাঁচের প্রতিসরণাঙ্ক 1.5। এবং আমাকে বলে দিছে চারপাশের মাধ্যম কি? চারপাশের মাধ্যম হচ্ছে বায়ু। চারপাশের মাধ্যম কি? চারপাশের মাধ্যম হচ্ছে বায়ু। আপনাকে বের করতে বলছে যে বিম্বের দূরত্ব কত। না, বিম্বের দূরত্ব আপনি কিভাবে বাইর করবেন? হ্যাঁ, আপনি তো বিম্বের দূরত্ব বাইর করতেই পারেন। অদ্ভুত অদ্ভুত। বিম্বের দূরত্ব কত এইটা হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। 2 নম্বরে আপনাকে জিজ্ঞেস করছে এই লেন্সের ফোকাস দূরত্ব কত। বিম্বের দূরত্ব কত এবং ফোকাস দূরত্ব কত, বুঝতে পারছি? ওকে, ফাইন, করেন, অঙ্ক করেন। না, ডায়াবেটিস হওয়া যাবে না, খুব খারাপ। ভাত কম খাইতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, হালকা এক্সারসাইজ করতে হবে, দৌড়াইতে পারলে আরো ভালো। আপনার মন আমি ছাড়া সবার জন্য গতকালকে কি হয়েছে, আমাকে ছোট্ট ক্যালকুলেশন দেখাইয়া দেন নাই। ভাই, ওই ক্যালকুলেশন দেখাইয়া দেওয়াটা আসলে খুব হাস্যকর। মানে 1/v প্লাস সামথিং বাই সামথিং সমান সামথিং বাই সামথিং, মানে সমস্ত সংখ্যা দেওয়া আছে, সমস্ত সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? ওকে মুশফিক, না করা যাবে না, করা যাবে না, অন্তত এইচএসসি পরীক্ষা পর্যন্ত করা যাবে না। এইচএসসি পরীক্ষা পর্যন্ত, যেহেতু এইচএসসি পরীক্ষাটা আমার দিতে হবে, সো এইচএসসি পরীক্ষা পর্যন্ত যেই সাবজেক্টই পড়তে ভালো লাগে না, ঠিক আছে, ধরো মুশফিকের হচ্ছে ফিজিক্স পড়তে ভালো লাগে না, তাই না, কথার কথা। সো মানে প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নিয়ে আদর করে মানায় মানায় কোনোভাবে পড়তে হবে বস। এইচএসসি পর্যন্ত পড়েন, এরপরে মন চাইলো আপনি কেমিস্ট্রি ইংলিশ ম্যাথ যা খুশি পড়েন, বায়োলজি পড়েন, আপনি যা খুশি পড়েন, বা অন্য কারো মনে হইলো যে আমার অমুক সাবজেক্ট পড়তে ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, কার জানি ক্লাস থেকে বের হয়ে যেতে খুব ইচ্ছা করতেছে। ওর নাম হচ্ছে তানিশা ফারিন নাবিলা, কিন্তু যাই হোক, বাচ্চা মেয়ে, তো এই জন্য ওকে বের করে দেই নাই, কিন্তু ওকে বাক স্বাধীনতা বন্ধ করে বসায় রাখছি। কি যে করেন না ভাই, বুঝি না আমি, অদ্ভুত অদ্ভুত। ওকে, আচ্ছা, সো বস্তু যেই পাশে, বস্তু যেই পাশে, আসেন আমরা অঙ্কের দিকে আগাই। কোন কালারে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। কালারই তো চুজ করতে পারতেছি না, কি একটা অবস্থা দেশের।
দেশের অবস্থা দেখি ভয়াবহ। হ্যাঁ, গুলাবি আঁখে। সো এইখানে R1টা কত? R1টা হচ্ছে 5 সেন্টিমিটার এবং এখানে R2টা কত? R2টা হচ্ছে 10 সেন্টিমিটার। কেমনে R1 বুঝলাম? কারণ এই পাশে হচ্ছে বস্তু, বস্তু থেকে যেই তলটা কাছে সেই তলে হচ্ছে R1 বসবো। তো আমি যদি একটু লেন্সটাকে এঁকে ফেলি, সো লেন্সটা কিরকম ছিল? লেন্সটা কাইন্ড অফ এইরকম কিছু একটা ছিল, যেইখানে R1 এর ভ্যালু ছিল কত? R1 এর ভ্যালু ছিল 5 সেন্টিমিটার এবং R2 এর ভ্যালু ছিল কত? R2 এর ভ্যালু ছিল 10 সেন্টিমিটার এবং এই প্রধান অক্ষের উপরে আমি মনে করলাম এইখানে আমার একটা লক্ষ্য বস্তু রাখা ছিল এবং বস্তুর ডিস্টেন্সটা কত বলা ছিল বাচ্চা লোক? বস্তুর ডিস্টেন্সটা বলা ছিল হচ্ছে কোথায়? 50 সেন্টিমিটার। বস্তুর ডিস্টেন্সটা বলা ছিল হচ্ছে 50 সেন্টিমিটার। সো এটাকে আমরা ইউ বলছি। আচ্ছা, সো অনেকভাবে করা যায়। সো আমি ফার্স্টে জাতীয় সূত্র কাজে লাগাই, আমি ফোকাস দূরত্ব ব্যবহার করি এবং যেহেতু আমাকে বলে দিছে বায়ু এবং যেহেতু আমাকে একটাই প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, সো আমি যদি ফোকাস দূরত্ব বের করতে চাই তাহলে 2 নাম্বারটা আগে করছি, 1 নাম্বারটাও করা যায়। তো সো 1/f ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা, এইখানে তো আসবে এখন ঘের। ছবিটা কি আমি একটু বড় করে আঁকবো? ছবিটা কি আমি একটু বড় করে আঁকবো? তোমরা আমাকে একটু বলো তো যে R1 R2 পজিটিভ নেগেটিভ সম্পর্কটা কি হবে? তোমরা কি ধরতে পারো? তোমরা কি ধরতে পারো R1 R2 এর মধ্যে পজিটিভ নেগেটিভ কোনটা কি হবে? অনেকেই অঙ্ক করে অ্যান্সার বলছো, অনেকেই অঙ্ক করে অ্যান্সার বলছো। যারা বলছো তারা একটু মিলিয়ে নাও, আর যারা পারোনি তারা আমাকে একটু ফলো করো। খেয়াল করো, এইখান থেকে আলোক রশ্মি প্রথম তলে গিয়ে ধাক্কা খাইছে। আলোক রশ্মি প্রথম তলে গিয়ে ধাক্কা খাইছে। সো আলোক রশ্মি এই যে প্রথম তলে গিয়ে ধাক্কা খাইছে, এই তলটা কিরকম? এই তলটা অবভিয়াসলি একটা উত্তল তল। এই তলটা অবভিয়াসলি কি? এই তলটা অবভিয়াসলি একটা উত্তল তল। তাইলে উত্তল তল হইলে আমি এখান থেকে কি লিখতে পারবো? বা 1/f ইজ ইকুয়ালস টু, মিউ এর মান তো জানি, বসাই দিতে পারি, সমস্যা নাই। 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1। R1 এর ভ্যালু কি লিখবো? R1 এর ভ্যালু লিখবো +5 মাইনাস 1 ডিভাইডেড বাই। এবার একটু খেয়াল করি, এবার আলোটা প্রতিসরিত হইছে, সো এই বরাবর প্রতিসরিত হইল। সো এই যে আলোক রশ্মি এই বরাবর প্রতিসরিত হইছে, এখন আলোক রশ্মি বেসিক্যালি ভিতরের তলে ধাক্কা খাইছে না? আলোক রশ্মিটা কি করছে? আলোক রশ্মিটা হচ্ছে এই আলোক রশ্মিটা এই পেটের ভিতরে ধাক্কা খাইছে, পেটের ভিতরে ধাক্কা খাইছে। সো আলোক রশ্মি কোন তলে ধাক্কা খাইছে? আলোক রশ্মি এইরকম একটা সারফেসের মধ্যে, এইরকম একটা সারফেসের মধ্যে ধাক্কা খাইছে। সো এই যে সারফেসে ধাক্কা খাইছে, এই সারফেসটা কিরকম? এই সারফেসটা হচ্ছে একটা অবতল সারফেস। এই সারফেসটা কিরকম? এই সারফেসটা একটা অবতল সারফেস। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? R2 এর ভ্যালু কি লিখবো? R2 এর ভ্যালু লিখবো -10। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে ফোকাসের মান বের হয়ে যাবে। সো ফোকাসের মান, এ ভাই ক্যালকুলেটর কোথায়? পাইছি। সো ফোকাসের মান কত আমরা একটু দেখি। ফোকাসের মান হচ্ছে 1/5 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/10 করলে আসে হচ্ছে এইটা, ইন্টু হচ্ছে 0.5 করলে আসে এইটা। তাহলে ফোকাসের মান দাও এটাকে বিসমিল্লাহ বলে ইনভার্স করে 6 পয়েন্ট সাম, এই দুষ্টু কোথাকার, 20/3। 20/3 মানে কত? 6 পয়েন্ট সামথিং সামথিং না? হ্যাঁ। সো এইটা আসে হচ্ছে 20/3 সেন্টিমিটার বা 6 পয়েন্ট। আরে ক্যালকুলেটরের মুড এরকম থাকলে একদমই ভালো লাগে না আমার। হ্যাঁ, পারছি। নিজের ফরম্যাটের ক্যালকুলেটর ছাড়া অন্য ক্যালকুলেটর ধরলে যে কি ঝামেলা হয়। 20/3 মারো বিসমিল্লাহ বলে, তাহলে আসে হচ্ছে 6.67, 6.67 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে ফোকাস দূরত্বের মানটা কত জেনে গেছি। ফোকাস দূরত্বের মানটা কত আমরা জেনে গেছি, বুঝি সবাই? আশা করি বুঝতে পারছেন। আর ফোকাস দূরত্বটা যদি বের করতে পারি, পরেরটা কি সাইডে চাপায় করে দিব নাকি? পরেরটা কি সাইডে চাপায় করে দিব?
নাকি আবার পরের পৃষ্ঠায় যাব? বা এটা যাওয়ারই কি দরকার আছে? নিজেরাই পারবেন না? সহজ তো। কাহিনী তো এখন সিম্পল। কাহিনী কি, আপনি যদি এবার 1 নম্বরের কাছে যাইতে চান তাইলে আপনি যে কোনো সূত্র দিয়ে মারেন 1/v প্লাস 1/u সমান 1/f, বা এইখান থেকে বেসিক্যালি ভি এর মান আপনার কত বের হয়ে যাবে, 1/f কত 6.67 ইনভার্স মাইনাস 1/u কত, 1/u হচ্ছে 5 ইনভার্স, মারলে আসে এইটা, এই টোটালটাকে মারবো ইনভার্স করলে নেগেটিভ আসে নাকি রে? ও না, ইউ তো 50 সেন্টিমিটার। আহা, কি যে করেন না ভাইয়া, ইউ তো 50 সেন্টিমিটার। তাহলে 6.67 ইনভার্স মাইনাস 50 ইনভার্স করলে আসে এইটা, এইটাকে ইনভার্স করলে আসে 7.69, 7.69, 7.69, 7.69 সেন্টিমিটার, এই হচ্ছে অ্যান্সার। 7.69 সেন্টিমিটার। বুঝতে পারি সবাই? সবাই বুঝতে পারি? সবাই বুঝতে পারি? 5.92 হয় নাই? 5.92 হয় নাই বস? ওকে, আচ্ছা। বক্রতার ব্যাসার্ধের কথা কেউ কেউ জিজ্ঞেস করতেছো, সো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আসলে আমরা খুব মানে খুব ছোটদেরকে বলে দেই। তো তোরা তো আসলে জীবনে প্রথম দিন জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তেছিস, তাইলে তোদেরকেও আমি ছোট হিসেবেই একটু ট্রিট যদি করি, তাহলে খেয়াল করো, খেয়াল করো, আমি ফার্স্টে যেই লেন্সটা দেখতে পাচ্ছি এইটার নাম হচ্ছে উভোত্তল। এইটার নাম হচ্ছে উভোত্তল বা উভ উত্তল। দুইটা পাশই কি, দুইটা পাশই হচ্ছে উত্তল। মানে নর্মালি আমরা যেসব লেন্স দেখি এইটাই হচ্ছে সেই উত্তল লেন্স। তাহলে এই উত্তল লেন্সে খেয়াল করো, এই উত্তল লেন্সে এই আর এর ব্যাপারটা বুঝাই দিচ্ছি, আর এর ব্যাপার বুঝাই দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, এই প্রথম তলে সাপোজ আলোক রশ্মি আপতিত হইছে, তো এখানে আলোক রশ্মি আপতিত হইছে কোন পাশে? আলোক রশ্মি আপতিত হইছে উত্তল পাশে। সো আলোক রশ্মি যদি উত্তল পাশে আপতিত হয়, এই যে আল নোমান যে জিজ্ঞেস করতেছিলি, এই যে আলোক রশ্মি কোন পাশে বাড়ি খাইছে? উত্তল পাশে বাড়ি খাইছে। সো উত্তল পাশে যেহেতু বাড়ি খাইছে, তাইলে R1টা কি হবে? R1টা হবে পজিটিভ। এবার খেয়াল কর, আলোক রশ্মি ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে আলোক রশ্মি কোথায় বাড়ি খাইছে? অবতল তলে বাড়ি খাইছে। সো অবতল তলে যদি বাড়ি খায়, তাহলে R2টা কি হবে? R2টা হবে হচ্ছে নেগেটিভ। বুঝি? R2টা হবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? উত্ত হয়ে গেছে তাই? আচ্ছা, হ্যাঁ হয় এরকম, মাঝে মাঝে এমন হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে উভোত্তল বা উভ উত্তল। উভোত্তল বা উভ উত্তল, বা যেটাকে আমরা উত্তল লেন্স হিসেবেই জানি আর কি। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে উভ অবতল। উভ অবতল, ঠিক আছে? উভ অবতল ব্যাপারটা কি? উভ অবতল ব্যাপারটা হচ্ছে মানে দুইটা সাইডই আসলে অবতল হবে। সো ধরে নিলাম, এই কি সুন্দর টেকনোলজিয়া। সো ধরে নিলাম এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, দুইটা অবতল তল। তাহলে যে কোনো একটা তলে আমি চিন্তা করলাম যে যে কোনো একটা তলে আলোক রশ্মি গিয়ে পড়ছে। তো এই যে একটা তলে আলোক রশ্মি গিয়ে পড়ছে, তো এই আলোক রশ্মি গিয়ে পড়ছে কোথায়? এই আলোক রশ্মি গিয়ে পড়ছে অবতল সাইডে। এই আলোক রশ্মি পড়ছে কোথায়? অবতল সাইডে। তো এই যে অবতল সাইডে, সাদিকুর রহমান দেখতেছি তোর বিষয়টা কি বলছিস খেয়াল করি নাই। R1 এর ভ্যালুটা কি আসবে? R1 এর ভ্যালুটা আসবে নেগেটিভ। এখন অবতল লেন্স তো কি করবে? আলোক রশ্মিকে আরো দূরে সরাই দিবে, ডাইভার্জ করবে। সো এই মনে করেন আর ও মনে করেন আরো ডাইভার্জ হয়ে চলে গেল। সো এখন আঘাত করছে কোথায়? এখন আঘাত করছে ভিতরের সাইডে। এখন আঘাত করছে কোথায়? এখন আঘাত করছে এই সাইডে। সো এই সাইডে আঘাত করছে মানে কি? এই সাইডে আঘাত করছে মানে উত্তল সাইডে আঘাত করছে। সুতরাং R2 এর ভ্যালুটা কি আসবে? R2 এর ভ্যালুটা আসবে হচ্ছে পজিটিভ।
R2 এর ভ্যালুটা কি আসবে? পজিটিভ। ঠিক আছে, ভাইয়া তুমি যখন একটা উভ উত্তল লেন্স চিন্তা করবা বা একটা উভ অবতল লেন্স চিন্তা করবা, তখন দুইটা গলীয় তল বেসিক্যালি ওকে একই মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ ঘটাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় মাধ্যম টাধ্যম নাই এখানে, আমরা মাধ্যম নিয়ে কোনো কথাই বলতেছি না, আমরা কথা বলতেছি শুধু বক্রতার ব্যাসার্ধ নিয়ে, আমরা কথা বলতেছি শুধু বক্রতার ব্যাসার্ধ নিয়ে। ঠিক আছে, মাধ্যমের হিসাব আসে না এখানে। আচ্ছা, এরপরে খেয়াল করি আমাদের এই রকম একটা আধ্যাত্মিক লেন্সের কথা বলা থাকবে, উত্তল আবতল। ঠিক আছে, কি লিখছি? উত্তল আবতল। উত্তল আবতল মানে কি? উত্তল আবতল মানে হচ্ছে উত্তল অবতল। উত্তল অবতল। সো এই উত্তল অবতলের বিষয়টা কি? উত্তল অবতলের বিষয়টা হচ্ছে মিষ্টি করে এই রকম, উত্তল অবতলের বিষয়টা হচ্ছে এই রকম, সেইটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে এই পাশটা হচ্ছে উত্তল এবং এর বাইরের পাশটা হচ্ছে অবতল। সো এই হচ্ছে আমাদের একটা উত্তল অবতল লেন্স, এই হচ্ছে আমাদের একটা উত্তল অবতল লেন্স। সো এইবার এই তলের উপর আপনি আলোক রশ্মি মারেন, প্রথম তলের উপর আপনি আলোক রশ্মি মারেন, তাইলে প্রথম তলের উপর আপনি আলোক রশ্মি মারলেন, তাহলে প্রথম তলের উপর আলোক রশ্মি মারলে R1টা কোথায় হিট করছে? উত্তল তলে হিট করছে, তাইলে R1 হবে হচ্ছে পজিটিভ। এরপরে খেয়াল করেন এখানে একটু চাপায় দেই, চাপায় দিয়ে এইবার মনে করেন আলোক রশ্মি এই বরাবর হিট করছে, তাইলে এবারও হিট করছে কোথায়? উত্তল পাশে হিট করছে, তাইলে এখানে R2টাও কি হবে? R2টাও হবে হচ্ছে পজিটিভ। R2টাও কি হবে? R2টাও হবে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, আর এই জিনিসটাকে আমি যদি জাস্ট একটু ঘুরায় দেই, এই জিনিসটাকে আমি যদি জাস্ট একটু ঘুরায় দেই, কেমনি ঘুরাবো দেখি একটু। আর একটু হইলেই টেকনোলজিয়া করতে গিয়ে ধরা খেয়ে, ঠিক আছে, একদম ইদিক বিদিক হয়ে যাইতো। শেষ হয় নাই আমার আইকোনা, আতিককে আইকে ফেলাইলে পরে এটা ভেজালে পড়ে যাবা। এই যে দেখো টেকনোলজিয়া। সো এইখানে আমি যেটা বলতেছি এইটাকে আমি বলবো হচ্ছে অবতল উত্তল। এটাকে কি বলবো? অবতল উত্তল। তার মানে প্রথম সাইডটা কি? অবতল, পরের সাইডটা কি? উত্তল। তাহলে এইখান কি হইছে? R2 কেন পজিটিভ? R2 কেন পজিটিভ এইটার ক্ষেত্রে যদি তুই জিজ্ঞেস করস, তাহলে এই হচ্ছে দ্বিতীয় তল, তো এই দ্বিতীয় তলে আলোক রশ্মি আপতিত হইছে, এই দ্বিতীয় তলে আলোক রশ্মি আপতিত হয়েছে, তুই বল আলোক রশ্মি কি উত্তল পাশে আপতিত হয়েছে না অবতল পাশে আপতিত হয়েছে? আলোক রশ্মি কি উত্তল পাশে আপতিত হয়েছে না অবতল পাশে আপতিত হয়েছে? আলোক রশ্মি অবশ্যই উত্তল পাশে আপতিত হয়েছে, সুতরাং এই জন্য R2টা হয়েছে পজিটিভ, এই জন্য R2টা হয়েছে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, ওকে, এবার এটাতে চলে আসি। এটার কাহিনী তো খুব সিম্পল, মনে করি এই একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, সো এই আলোক রশ্মি যেই সাইডে গিয়ে আঘাত করছে সেটা বেসিক্যালি তো অবতল সাইড, তাইলে অবতল সাইড হইলে R1টা হবে হচ্ছে নেগেটিভ। আবার এইখান থেকে মনে করেন ও এইখানে গিয়ে আঘাত করছে, সো ওইটার ক্ষেত্রেও R2টা কি হবে? R2টাও হবে হচ্ছে নেগেটিভ। বুঝতে পারি? ওকে, ফাইন, ফাইন, ঠিক আছে, জোশ, জোশ। এইবার আসেন বস, এইবার আসেন বস, আরো দুইটা মিষ্টি মিষ্টি লেন্স দেখে ফেলি। সমতল উত্তল, কিরকম লেন্স? এটা একটা সমতল উত্তল লেন্স। তাহলে
সমতল, তাইলে একটা পাশ কি হবে? একটা পাশ হবে হচ্ছে সমতল, আর আরেকটা পাশ কি হবে? আরেকটা পাশ হবে হচ্ছে উত্তল। একটা পাশ সমতল, আরেকটা পাশ কি হবে? আরেকটা পাশ হবে হচ্ছে উত্তল। আচ্ছা, এই উত্তল অবতলের ব্যাপারটা কিন্তু সবসময় বাইরে থেকে কাউন্ট করা হয়। উত্তল অবতল বাইরে থেকে কাউন্ট করা হয়। যেমন এই যে উভ উত্তল, বা এইটাকে তুমি বলতে পারো হচ্ছে দ্বি উত্তল। উভ উত্তল বা দ্বি উত্তল। এই যে দ্বি উত্তল, দুইটা উত্তল তল কোথায়? দুইটা উত্তল তল বাইরে। এইটাও বাইরে থেকে উত্তল, এইটাও বাইরে থেকে উত্তল। এই জন্য এই লেন্সের নাম উভ উত্তল লেন্স বা দ্বি উত্তল লেন্স বা নরমাল উত্তল লেন্স। বুঝতে পারছি? এটা কখন? যখন হচ্ছে বাইরে থেকে দুইটাই উত্তল। এইটাকে বলছি উভ অবতল, বা এইটাকে বলা যায় দ্বি অবতল। দুইটাই বাইরে থেকে অবতল। ভিতর থেকে কি ওইটা আমি হিসাব করব, R1 পজিটিভ না R2 নেগেটিভ, এইটা আমি হিসাব করব। কিন্তু বাইরে থেকে দুইটা তলই হচ্ছে অবতল তল, তো এইটা আমি হিসাব করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, যদি সমতল উত্তল হয়, তাহলে সমতল উত্তলের কাহিনীটা বেশ মজার। সমতল উত্তলের কাহিনীটা বেশ মজার। মনে করেন এই সমতলে একটা আলোক রশ্মি গিয়ে পড়ছে, তো সমতল তলে তো আলোক রশ্মি আসলে ওইভাবে প্রতিসরিত হয় না, তো সোজাসুজি চলে গেল। তো এখন সোজাসুজি যদি চলে যায়, তাহলে আপনারা আমাকে বলেন দেখি এইখানে R1টা কি হবে? একটা সমতল তলের জন্য R1টা কি হবে? গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ হয়, গোলীয় তলের ফোকাস দূরত্ব হয়, কিন্তু সমতলের ক্ষেত্রে, সমতলের, এই যে তোরা যারা জিরো বলতেছিস মায়ের সুতায় লাবো, মনে রাখো সমতল তলের ক্ষেত্রে, সমতল তল ওর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে অসীম। সমতল তলের বক্রতার ব্যাসার্ধটা কি? সমতল তলের বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে অসীম। কারণ অসীম তো, জিরো তো বলতে পারবেন না, জিরো তো জীবনেও না, ইনফিনিটি। কারণ এত বড়, এত বড়, এত বড়, কখন যে ও ঘুরে আসবে, কখন যে ও ঘুরে আসবে আপনি এটা বলতেই পারতেছেন না, কারণ বিশাল একটা স্ট্রেইট লাইন। সো ওর বক্রতার ব্যাসার্ধ কত? ওর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আসলে ইনফিনিটি। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি। এটা যদি মনে থাকে তাইলে বেশ ভালো। আর পরেরটার জন্য আলোক রশ্মি কোথায় আঘাত করছে? অবতল পাশে আঘাত করছে। কোথায় আঘাত করছে? অবতল পাশে। তাইলে R2টা কি হবে? R2টা হবে হচ্ছে নেগেটিভ। R2টা কি হবে? R2টা হবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? R2 কিন্তু নেগেটিভ। অনেকেই এখানে পজিটিভ পজিটিভ করে গান গাইছেন। কেন পজিটিভ পজিটিভ করে গান গাইছেন আমি জানি না। পজিটিভের কোনো চিহ্ন এখানে নাই, পজিটিভের কোনো কাহিনীও এখানে নাই। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটু শেষকালে আবার একটু টেকনোলজিয়া খাটিয়ে আসি। সো এই যে টেকনোলজিয়া খাটিয়ে পৃথিবীকে নিয়ে এসছি এপাশে। ও না, এখানে তো টেকনোলজিয়া খাটিয়ে লাভ হয় নাই, সরি সরি। আচ্ছা, এইবার আমরা কি দেখতে চাই? এইবার আমরা দেখতে চাই হচ্ছে সমতল অবতল। সমতল অবতল, তাইলে সমতল অবতল ব্যাপারটা কিরকম হবে? একটা সাইড থাকবে হচ্ছে সমতল, আরেকটা সাইড থাকবে হচ্ছে অবতল। সো অবতল কিন্তু থাকবে হচ্ছে বাইরের সাইডে। অবতল থাকবে কোথায়? অবতল থাকবে হচ্ছে বাইরের সাইডে। সো এখানে কাহিনী খুব সিম্পল। আপনি যদি এই পাশ থেকে আলো মারেন, তখন এইখানে R1টা কি হবে? R1টা হবে ইনফিনিটি। আর আপনি যদি এই দিক দিয়ে আলো, সরি এটা তো সোজাই যাবে, এই দিক দিয়ে যদি আলো চলে যায়, তখন আলো আসলে ধাক্কা খাচ্ছে ভিতরের তলে, তো উত্তল তলে ধাক্কা খাচ্ছে। তো এখানে R2টা কি হবে? R2টা হবে হচ্ছে পজিটিভ। এখন এখানে যে সিনারিও দেখাইছি,
এই সিনারিওর উল্টাটাও হইতে পারে। এখানে যে সিনারিও দেখাইছি এই সিনারিওর উল্টাটাও হইতে পারে। উল্টাটা কিরকম? সেটা হচ্ছে, ধরো তুমি চিন্তা করলা যে আলোক রশ্মি কি করছে, আলোক রশ্মি এবার বিপরীত দিক থেকে আসছে। ফার্স্টে এটার জন্য চিন্তা করো, সমতল উত্তলের জন্য চিন্তা করো। ফার্স্টে চিন্তা করো কার জন্য? ফার্স্টে চিন্তা করো হচ্ছে সমতল উত্তলের জন্য। তুমি চিন্তা করো আলোক রশ্মি বিপরীত দিক থেকে আসছে, আলোক রশ্মি এখন এই দিক থেকে আসছে। তো এই দিক থেকে এসে ধাক্কা খাইছে কোথায়? উত্তল সাইডে ধাক্কা খাইছে, উত্তল। তো উত্তল সাইডে ধাক্কা খাইছে, তাইলে R1 এর ভ্যালু কি হবে? R1 এর ভ্যালু হবে হচ্ছে পজিটিভ। এরপরে আলো মনে করো এই দিকে গিয়ে ধাক্কা খাইছে, তাইলে এইখানে R2 এর ভ্যালু কত হবে? ইনফিনিটি। এটা কি বুঝি? এটা কি বুঝি ভাইয়া? যে এই পাশে ধাক্কা খাইছে, তাইলে R1টা হয়ে যাবে পজিটিভ, কারণ উত্তল পাশে ধাক্কা খাইছে। সুভানা, তুই কি এইটাই আমাকে জিজ্ঞেস করতেছিলি ব্রো? R1টা হয়ে যাবে পজিটিভ এবং R2টা হয়ে যাবে কি নেগেটিভ। সিমিলার এইটা, ও মা, এখানে দেখি প্রধান অক্ষই আমি আঁকি নাই। ও মাই গড, কি ব্রিলিয়েন্ট স্যার আপনারা। আচ্ছা, তো এইখানে খেয়াল করেন, মনে করেন এই আলোক রশ্মি এসে ধাক্কা খাইছে। সো আলোক রশ্মি ধাক্কা খাইছে কোথায়? আলোক রশ্মি ধাক্কা খাইছে অবতল পাশে। সো অবতল পাশে যদি ধাক্কা খায়, তাইলে R1টা কি হবে? R1টা হবে নেগেটিভ। এরপরে চলে আসছে কোথায়? এরপরে চলে আসছে সমতল তলে। তাইলে R2 এর ভ্যালুটা কি হবে? R2 এর ভ্যালুটা হবে হচ্ছে ইনফিনিটি। বলেন বুঝতে পেরেছেন কিনা সোনার বাংলাদেশ? হ্যাঁ, আলোক রশ্মি কোন দিক থেকে আসতেছে সেটার উপর তো ডিপেন্ড করবে, তাই না বাবু? মানে এই পাশ থেকে গেলে যা হবে, ওই পাশ থেকে আসলে তার বিপরীত হবে, এইটাই তো স্বাভাবিক। আলহামদুলিল্লাহ। কি অবতল অবতল উত্তল উত্তল কি করছি সেটি? মাথা মুথা কি নষ্ট হয়ে গেল নাকি? আগের স্লাইডে নাম অবতল অবতল উত্তল উত্তল হবে না? না, অবতল অবতল উত্তল উত্তল হবে না। ফিডন ফিডন খাইলে রে। সব সময় বলছি উত্তল না অবতল এইটা হিসাব করব বাইরের সাপেক্ষে, বাইরে থেকে দেখলে লেন্সটা কেমন। সো এই লেন্সটাকে তুমি যখন বাইরে থেকে দেখবা, তখন এই সাইডটা কি? এই সাইডটা উত্তল। এই সাইডটা কি? এই সাইডটা হচ্ছে অবতল। সো উত্তল অবতল, বুঝতে পারছি? উত্তল অবতল, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। আমি বলতে চাচ্ছি অব অবতল উত্তল আর উত্তল অবতল, হ্যাঁ একই, জাস্ট ঘুরাই দিছি, আর কিছু না, ঘুরাই দিছি। এখান থেকে অপোজিট দিক থেকে লাইট মারলে যা হইতো সেটাই ঘুরাই দিছি স্যার, ঠিক আছে? নিওকার এফএস ইউ আমাকে গালাগালি করতেছে। অক্সাস রেন্ট লুই তারমিম তানহা আমার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। উত্তল অবতল একটু বুঝিয়ে দিবেন। সমতল হলেই আর এর মান ইনফিনিটি। হ্যাঁ বস, সমতল হলেই আর এর মান ইনফিনিটি, আজীবন। সমতল বললেই আর এর মান ইনফিনিটি, কোনো চিন্তা ভাবনা ছাড়া, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ক্যাপিটাল এফ দ্বারা বুঝায় প্রধান ফোকাস, যেটা আসলে একটা বিন্দু। আর স্মল এফ দ্বারা বুঝায় ফোকাস দূরত্ব, ঠিক আছে? ক্যালকুলেশন কেমনে ভুল করে আমি বুঝলাম না। চশমা অবতল, আমরা সবসময় অবতল, মানে এটা চোখের পাওয়ারের উপর ডিপেন্ড করে। আমি যদি দূরে না দেখি তাইলে আমার অবতল লেন্স ব্যবহার করা লাগে, দূরে না দেখলে অবতল লেন্স ব্যবহার করা লাগে, কাছে না দেখলে উত্তল লেন্স ব্যবহার করা লাগে। কোয়েশ্চেন পড়ো জলদি, কোয়েশ্চেন পড়ো জলদি, ক্ষুধা লাগছে। আরে না, এমনি বলছি, ঘুম আসছে আসলে। আরে না, এটাও এমনি বলছি, দুষ্টামি করতেছি। কোয়েশ্চেন পড়ো, দুষ্টামি করে জীবন যাবে না। বায়ুর সাপেক্ষে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বায়ুর সাপেক্ষে পানি এবং কাঁচের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2। এটা আমি ছোটবেলা থেকে জানি, তোরাও জানোস। দেখাও যে, দেখাও যে পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ।
তাহলে দুইটা অঙ্ক এখানে আছে। প্রথম অঙ্কে আমাকে কি বলছে, আমি একটা একটা করে খাই, বেশি খাইতে গেলে হালকা বদ হজম না হয়ে যায়। পানিতে একটি কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। যদি লেন্সের ফোকাস 60 সেন্টিমিটার হয়, লেন্সের ফোকাস 60 সেন্টিমিটার হয়, তাহলে পানিতে ফোকাস দূরত্ব কত? হ্যাঁ, আপনার কমেন্ট দেখা যায় আসিফ ভাই, আপনার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়। কমেন্ট কেন দেখা যাবে না ভাই? শিখর কি তোর সাথে কোনো শত্রুতা আছে নাকি? আব্দুল সালাম কি জাস্ট 60কে 4 দিয়ে গুণ করে দিলি নাকি বাবু? যে 60 দেওয়া আছে ওটাকে 4 দিয়ে গুণ করে দিলে 4 6 24, তাহলে বস এইটাই অ্যান্সার। এই অবস্থা নাকি দেশের? দেশের কি অবস্থা এইরকম ব্রো? আচ্ছা, আমি ফার্স্ট ইয়ারে অনেক ল্যাকিংস, সেকেন্ড ইয়ারে বেশি প্রবলেম হবে। হ্যাঁ বস, বেশি প্রবলেম তো হবেই। প্রবলেম হবে না ফার্স্ট ইয়ারে ল্যাকিংস থাকলে? এক ভেক্টর না পড়লেই তো আপনার 7-8টা চ্যাপ্টার দুনিয়া একদম অন্ধকার হয়ে যাবে। কভার করেন, কভার করেন, ল্যাকিংস কভার করেন, সময় নাই, সময় নাই বস, সময় নাই। মানে এই যে 240 সেন্টিমিটার এত মুখস্থ মারলে আমি কই যাব? মানে ব্যাপারটা হচ্ছে এই অঙ্কের দুইটা পার্ট, এই অঙ্কের দুইটা পার্ট। 1 নাম্বার পার্টে তোমাকে প্রমাণ করতে বলছে, 1 নাম্বার পার্টে তোমাকে কি বলছে, 1 নাম্বার পার্টে তোমাকে বলছে প্রমাণ করো পানিতে লেন্সের ফোকাস দূরত্ব, পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। তাহলে তোমাকে বলছে যে ফোকাস দূরত্ব অ্যাট ওয়াটার, ফোকাস দূরত্ব অ্যাট ওয়াটার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ফোকাস দূরত্ব অ্যাট এয়ার। উভয় ক্ষেত্রে কিন্তু কাঁচের প্রতিসরণাঙ্ক বাইর করতে বলছে। উভয় ক্ষেত্রে কার প্রতিসরণাঙ্ক বাইর করতে বলছে? উভয় ক্ষেত্রে কাঁচের প্রতিসরণাঙ্ক বাইর করতে বলছে। তাইলে খেয়াল করেন, খেয়াল করেন, আমি ধরে নিলাম যে আমার দুইটা বক্রতার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং R2। R1 এবং R2 ছাড়া আমার আর কোনো কাহিনী এখানে করার দরকার নাই। তাহলে একটা সেকেন্ড, তাহলে এইখান থেকে আপনি খেয়াল করেন, আপনি সবার ফার্স্টে চিন্তা করেন হচ্ছে সাপোজ বায়ুতে কাঁচ লেন্স, বায়ুতে কাঁচ লেন্স। বেশি সহজ অঙ্ক হয়ে গেছে, আমি আসলে আজকে থিওরি পড়ায় এত খুশি ছিলাম, অঙ্ক নিয়ে চিন্তা করতে পারি নাই। যাই হোক, দেখতেছি বিষয়টা। বায়ুতে কাঁচ লেন্স যখন রাখছি, একটা ফাটাফাটি হোমওয়ার্ক দিব, একটা ফাটাফাটি হোমওয়ার্ক দিব। সো বায়ুতে যখন কাঁচ লেন্সটা আমি রাখছি, তখন খুব সুন্দরভাবে যেইটা হইছে, সো আমি এখানে কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই ফোকাস অ্যাট এয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে আমি লিখব হচ্ছে মিডিয়ামের সাপেক্ষে লেন্সের প্রতিসরণাঙ্ক, যেটা বেসিক সূত্র -1 ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। R1 R2 এর আমি মান জানি না। সো বায়ুতে কাঁচ লেন্স, তার মানে আপনি এখান থেকে কি লিখতে পারবেন, মিউ অফ লেন্স ডিভাইডেড বাই মিউ অফ মিডিয়াম -1 ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। সো এখানে লেন্সের প্রতিসরণাঙ্কটা কি, কাঁচ, তাহলে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মাধ্যমটা কি, এয়ার, -1 ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2।
তাহলে এইখান থেকে আমরা যেই কাজটা করতে পারবো, আমরা এখান থেকে লিখে ফেলতে পারবো মিউ অফ গ্লাসের ভ্যালু কত রে বাবু? মিউ অফ গ্লাসের ভ্যালু হচ্ছে 3/2 আমরা জানি, তাহলে 3/2 মাইনাস 1, তাহলে 3/2 মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 2 মানে হাফ। তার মানে এইখান থেকে লিখতে পারবো বা 1 ডিভাইডেড বাই এফ এট এয়ার সমান সমান হচ্ছে হাফ ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সো এইটাকে তুমি চাইলে হচ্ছে যে কোনো একটা সমীকরণ আকারে মনে রাখো। তুমি মনে রাখো এইটা হচ্ছে সাপোজ 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, এবার আমরা কই চলে যাব? পানিতে একটি কাঁচ লেন্স, তার মানে এবার এই কাঁচের লেন্সটাকে কি করব? কাঁচের লেন্সটাকে আপনি পানিতে ডুবাইছেন, কাঁচের লেন্সটাকে আপনি পানিতে ডুবাইছেন। সো এইবার আপনি লিখেন হচ্ছে, সাদিকুর আমি দেখতেছি তোর বিষয়টা তুই কি বলতেছিস, আমি আসলে খেয়াল করতে পারি নাই। পানিতে কাঁচ লেন্স, সো এই যে পানিতে কাঁচ লেন্স ডুবাইছি, সো তখন 1 ডিভাইডেড বাই এফ অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ অফ লেন্স ডিভাইডেড বাই মিউ অফ মিডিয়াম মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, বা এইখান থেকে 1/f অফ ডব্লিউ সমান মিউ অফ লেন্সটা কি? মিউ অফ লেন্সটা হচ্ছে কাঁচ, তাহলে এইটা হচ্ছে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ মিডিয়ামটা কি? মিউ অফ ওয়াটার মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, বা এইখান থেকে 1/f/w সমান সমান মিউ অফ গ্লাস কত? মিউ অফ গ্লাস হচ্ছে 3/2, আর মিউ অফ ডব্লিউ কত? মিউ অফ ডব্লিউ হচ্ছে 4/3, তাহলে 3/2 4/3, তাহলে এইটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে হচ্ছে ইন্টু 3/4 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আশা করি বুঝতে পারছেন। তাইলে এইটা কত? এটা হচ্ছে 4 দুগুণে 8 9, 9/8 মাইনাস 1, তার মানে 9 মাইনাস 8 ডিভাইডেড বাই হচ্ছে 8, তার মানে হচ্ছে 1/8। তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো বা 1/f of w is equals to হচ্ছে 1/8, 1/8 into 1/r1 মাইনাস 1/r2। সো এইটাকে দিয়ে রাখি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। কাহিনী হয়ে গেছে এখান থেকে, কাহিনী এখান থেকে হয়ে গেছে। সো 1 নাম্বার ইকুয়েশন পাইছি, 2 নাম্বার ইকুয়েশন পাইছি, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেন তাহলেই আপনার কাহিনী হয়ে যাবে। সো 1 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করে দেন বা 2 কে যদি 1 দিয়ে ভাগ করে দেন, যা খুশি করেন। সো 2 ডিভাইডেড বাই 1 যদি আমি করি, তাহলে 2 এ কি ছিল? 1 ডিভাইডেড বাই এফ অফ ডব্লিউ ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই এফ এট এয়ার সমান সমান 1/r1 মাইনাস r2, 1/r1 মাইনাস 1/r2 কাটা চলে গেল। তাহলে 2 এ কি ছিল? 1/8, আর 1 এ ছিল হচ্ছে 1/2। তাহলে 2 এ ছিল হচ্ছে 1/8, 1 এ ছিল হচ্ছে 1/2, বা এইখান থেকে এফ ডব্লিউ নিচে এফ এ উপরে। সো এইখান থেকে হচ্ছে এফ ডব্লিউ নিচে এফ এ উপরে সমান সমান 1/8 নিচে 1/8 নিচে ইন্টু 2 উপরে, বা এইখান থেকে লেখা যাবে, কাটাকাটি করলে কি থাকবে? কাটাকাটি করলে থাকবে হচ্ছে 4, বা এইখান থেকে লেখা যাবে এফ অফ ডব্লিউ সমান হচ্ছে 4 ইন্টু এফ অফ এ। সো এইখানে এসে তুমি লিখতে পারো হচ্ছে প্রুভড। এইখানে এসে তুমি লিখতে পারো কি? এইখানে এসে তুমি লিখতে পারো হচ্ছে প্রুভড। আর তোমাকে যেহেতু দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে, কি দেওয়া আছে? এর পরেরটা আসলে খুব সহজ, তোর ছোট ভাইও পারবে। যদি লেন্সের ফোকাস দূরত্ব 60 সেন্টিমিটার হয়, তার মানে এটা বায়ুতে ফোকাস দূরত্ব।
বায়ুতে ফোকাস দূরত্ব দেওয়া আছে, তাহলে এর পরেরটা তো সহজ। গিভেন এফ অফ এ হচ্ছে 60 সেন্টিমিটার, সুতরাং এফ অফ ডব্লিউ সমান হচ্ছে 4 ইন্টু 60 সেন্টিমিটার, দ্যাট মিনস 4 6 24 সেন্টিমিটার। বুঝি? আচ্ছা, ওকে। আচ্ছা, হ্যাঁ, দেখি একটু সাদিকুর কি বলছে। সাদিকুর অনেকক্ষণ থেকে একটা কথা বলে যাচ্ছে। ওকে, হ্যাঁ, দেখি একটু সাদিকুর, কই গেলি তুই? আমি এটা কেন বুঝতেছি না, আমাকে একটু হ্যাঁ বলেন। আপনি অবতল তলে ব্যাসার্ধ নেগেটিভ নিয়ে হিসাব করলেন, অবতল হওয়ার কারণে আলো কেন অপসারিত হলো না? ব্যাপারটা হচ্ছে আমরা আসলে দুইটা তলের চূড়ান্ত প্রতিসরণটা দেখতেছি। দুইটা তলের জন্য চূড়ান্ত প্রতিসরণটা যা, আমরা সেইটা দেখতেছি। সো বেসিক্যালি তুমি যখন একটা সিঙ্গেল তলের জন্য হিসাব করো, তখন তোমার ক্যালকুলেশন যা হবে, বিম্ব যেভাবে তৈরি হবে, যখন তুমি দুইটা তল নিয়ে একটা লেন্স তৈরি করবা, তখন সেইটার স্ট্রাকচার আসলে ভিন্ন। ঠিক আছে? সো অবভিয়াসলি অবতল তলে হিট করলে আলোক রশ্মি কি মানে আমার বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার উভ উত্তল লেন্সের স্ট্রাকচারটাই এরকম। উভ উত্তল লেন্সের স্ট্রাকচারটাই এরকম। ধরো একটা সিঙ্গেল তল থাকলে আলোক রশ্মি এই গিয়ে মনে করো এই পড়তো, আলোক রশ্মি এই গিয়ে এই পড়তো, কিন্তু এই দ্বিতীয় তলটা যখন আসে, এই তলটা থেকে আলোক রশ্মি বের হওয়ার সময় ও বেসিক্যালি আরো কাছে চলে আসে, আরো কাছে চলে আসে। এইটাই হচ্ছে আসলে উভ উত্তল লেন্সের বৈশিষ্ট্য। আবার উভ অবতলের জন্যও তাই। তুমি ধরো একটা উভ অবতল লেন্স চিন্তা করলা, এত মোটা হয় না যদিও, উভ অবতল লেন্স তুমি একটা চিন্তা করলা, তাইলে এই উভ অবতল লেন্স মনে করো এইখান থেকে একটা আলোক রশ্মি গেল, তো এই আলোক রশ্মি ওকে এই পাশে পাঠায় দিল, একটু ছড়ায় দিল। এখন তুমি বললো না যে ভাই এটা তো উত্তল পাশে পড়ছে, এটা এইভাবে আসবে না, এটা এইভাবে আসবে না। ও ওই অবতল লেন্সেরই ফিচার মেনে ও আরো দূরে চলে যাবে, কারণ আলটিমেটলি পুরা জিনিসটার স্ট্রাকচার হচ্ছে অবতল লেন্স, একটা বাইকনকেভ লেন্স, উভ অবতল লেন্স। এইটা একটা উভ উত্তল লেন্স। এইবার বলেন ক্লিয়ার হয়েছেন কিনা? আমরা পুরা লেন্সটার জন্য বিম্ব গঠন করতেছি, আমরা একটা তলের জন্য বিম্ব গঠন করতেছি না বস। তুই আবার কি বুঝোস নাই আমি বুঝলাম না, তোর তো কোনো এজেন্ডাই ছিল না। ঠিক আছে, আচ্ছা, কি হয়েছে আপনি যখন বুঝান তখন কিছুই বুঝি না, মাথার উপর দিয়ে যায়। ও, আমি যখন বুঝাই তখন নেট চলে যায়। সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা, কিচ্ছু বলার নাই আমার। আগের স্লাইড কেন দিব? আগের স্লাইড এটা পিডিএফ এ আছে, আগের স্লাইড পিডিএফ এ আছে। একটি উভ উত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ এত এবং এত, লেন্সটির ফোকাস দূরত্ব এত হলে উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। সবার আগে যে কারেক্ট অ্যান্সার দিবে তাকে একটা চকবার আইসক্রিম, চকবার আইসক্রিম একটু কম হয়ে গেছে বুদ্ধিও, তাকে একটা চকবার আইসক্রিম খাওয়ানো হবে। জলদি, চকবার কোশ্চেন, সবার আগে যিনি কারেক্ট অ্যান্সার দিবেন, জলদি ঝাঁপিয়ে পড়েন, একটি চকবারের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েন, দেশ ও জাতি, ঝাঁপিয়ে পড়েন। এই যে মেরে দিছে। গুড, মেহেজাবিন আর নিঝুম, পাইছি তোদেরকে। মেহেজাবিন আর নিঝুম দুইজনকে চকবার খাওয়াইতে হবে। মেহেজাবিন আর নিঝুম, অ্যান্সার কি এত তাড়াতাড়ি অ্যান্সার করে কেমনে আমি বুঝলাম না। মানে আমার তো অঙ্কের কোশ্চেন পড়তে আরো বেশি সময় লাগবে। হ্যাঁ, লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5,
লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5। যেহেতু আপনাকে উভোত্তল বলে দিছে, সো উভোত্তল বলে দিছে, সো আপনি জানেন ফোকাস দূরত্বের ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার, R1 এর ভ্যালু আসবে হচ্ছে +15 সেন্টিমিটার, R2 এর ভ্যালুটা আসবে বেসিক্যালি -30 সেন্টিমিটার। কারণ এই হচ্ছে আমার সেই আমার উভো উত্তল লেন্স। তো এখানে R1 পজিটিভ হবে এবং R2 নেগেটিভ হবে, R1 পজিটিভ হবে এবং R2 নেগেটিভ হবে। সো আমরা জাতীয় সূত্র বসাবো 1/f = μ - 1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2। চাকুম চাকুম করে সবকিছুর মান বসাবো, মিউ এর মান বাইর করব। সোনার বাংলাদেশ, বুঝতে পারছি সবাই? ঠিক আছে না, তুমি চকবার পাবা না, আমি শুধু প্রথম দুইজনকে দিতে চাইছি। ঠিক আছে, মুখস্থ ছিল অ্যান্সার। ছি, অ্যান্সার ট্যান্সার বলবান মুখস্থ করে আসতেছে, মানে অঙ্কের অ্যান্সার মুখস্থ কারা করে? এটা কোন লেজেন্ড এরা? অঙ্কের অ্যান্সার বলে এরা মুখস্থ করে। ভাই রে ভাই, স্যার কিছু বলবেন? কয়টা? 9টায় ক্লাস আছে? এটা আগে বলবেন না, আজ আমি গল্প করতেছি। এই ছুটি যাও, 9টায় ক্লাস আছে। এটা আমার 2 মিনিট আগে বলবি না। মেহেদি, আমি আজকে খুব কষ্ট পেয়েছি ভাই। আমার কি পিঠের পিছনে কিডনির এখানে একটা কার্নো ইঞ্জিন লাগানো আছে, যেখানে একটা কার্নো ইঞ্জিন লাগাইছি ভাই, এফিসিয়েন্সি 100%। হ্যাঁ, এখন তুমি আমাকে 7 নাম্বার দিয়ে দিচ্ছ। ছি ছি মেহেদি, ছি, লজ্জা করে না, লজ্জা করে না মেহেদি, ছি ছি। ওকে, আচ্ছা সময় নাই, আমি আরেকটা ডিসকাউন্ট খাইছো? ডিসকাউন্ট, একটা ডিসকাউন্ট প্রবলেম দিতে চাইছিলাম, ডিসকাউন্ট প্রবলেমটা দিতে পারলাম না। সো ডিসকাউন্ট প্রবলেমটা দিতে হবে। আর এই দুজন জানি কে, তোমরা আমার সাথে যোগাযোগ করো, মানে আমাকে তো ইনবক্সে লক টক দিলে পাবা না, আমি তো খুব খারাপ। তোমরা দয়া করে, এই চকবারের দাম কত? আচ্ছা এটা আমি দেখতেছি, তোমরা আমাকে নক দিয়ে চকবারটা আদায় করে নিও। কে কে? মেহজাবিন আর নিঝুম, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে জীবন যুদ্ধে আমরা অনেকটুকু এগোতে পারলাম, জানি না কদ্দূর কি হবে। বস আজকে কয় তারিখ? আজকে 20। শুট, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট আসবে, ডিসকাউন্ট কামিং সুন, নেক্সট ক্লাসে ডিসকাউন্ট আসতেছে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই, ফি আমানিল্লাহ, দেখা হচ্ছে।